আমরা আজকে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করতে যাচ্ছি। আর আমাদের এই চ্যাপ্টারটার নাম হলো প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ বা হিসাব সংরক্ষণ। ওকে, এই অধ্যায়টাকে আমরা সংক্ষেপে কি নামে ডাকি জানো? অনাদায়ী পাওনা। কি বলি? অনাদায়ী পাওনা বা কুরিন। আমরা এই অধ্যায়টাকে কুরিন নামেও ডাকি বা অনাদায়ী পাওনা নামেও ডাকি, অথবা আমরা চাইলে প্রাপ্য হিসাব সমূহের হিসাব সংরক্ষণ এই নামেও অধ্যায়টাকে ডাকতে পারি। বেসিক্যালি আমাদের বইয়ে এই নামই দেয়া আছে অধ্যায়টা। এটা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ওকে, তো এই চ্যাপ্টারটাতে আমরা কি কি করব? হ্যাঁ, আচ্ছা, তার আগে আমি একটু বলি প্রাপ্য হিসাব বলতে কি বোঝায়। বেসিক্যালি আমরা দেনাদার কি বুঝি? প্রাপ্য হিসাব মানে কি? দেনাদার। ওকে, তবে এখানে প্রাপ্য হিসাব সমূহ দ্বারা শুধু দেনাদারকে বোঝাচ্ছে বিষয়টা এমন না। এখানে প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, প্রাপ্য নোট এদেরকেও বোঝাচ্ছে। বেসিক্যালি প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, প্রাপ্য নোট রিলেটেড যত প্রবলেম আছে এই সব প্রবলেমগুলোই এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। তবে পরীক্ষাতে সব কিছু আসে না। তো আমার আজকের ক্লাসটা খুবই কনসাইজ। আমি তোমাদের প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে যেই টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট রিলিভেন্ট, যেখান থেকে বারবার কোয়েশ্চেন রিপিট করে, আমি জাস্ট ওই অংশটুকুকেই কভার করতেছি। ওকে, এর বাইরেও আমি যা আলোচনা করব এর বাইরেও বেশ কিছু জিনিস আছে, বাট ওইগুলো থেকে ওইরকম প্রশ্ন হয় না। ওকে, তো এই অধ্যায় থেকে আমরা কোন কোয়েশ্চেনগুলো পাবো বা কি কি করণীয় আমাদেরকে করা লাগতে পারে। হ্যাঁ, সবচেয়ে বেশি যেই করণীয়গুলো সেগুলো হচ্ছে অনাদায়ী পাওনা রিলেটেড। কি রিলেটেড স্যার? অনাদায়ী পাওনা রিলেটেড। ওকে, যে অনাদায়ী পাওনার পরিমাণ নির্ণয় করো, অনাদায়ী পাওনা হিসাব প্রস্তুত করো, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব প্রস্তুত করো, দেনাদার হিসাব প্রস্তুত করো, জাবেদা করো। এই টাইপের কোয়েশ্চেনগুলোই আমি দেখছি যে বেশ রিপিট করে। হ্যাঁ, এর বাইরে এক্সেপশনাল খুবই রেয়ার যেগুলো আসে আর কি, খুবই রেয়ার। তোমরা নিজেরাও টেস্ট পেপার দেখতে পারো, দেখবা যে ওই কোয়েশ্চেনগুলো খুবই কম আসে। তো আমি আশা করি এখানে আমি যে বিষয়গুলো আলোচনা করতে যাচ্ছি এই টপিকগুলো যদি তুমি শেখো, প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবা। ওকে, তো স্যার প্রাপ্য হিসাব সৃষ্টি হয় কোত্থেকে? ধারে পণ্য বিক্রয় থেকে অথবা ধারে সেবা প্রদানের মাধ্যমে। আমরা যদি কারো কাছে ধারে পণ্য বিক্রি করি, যার কাছে বিক্রি করলাম তাকে আমরা দেনাদার বা প্রাপ্য হিসাব বলতে পারি, রাইট? অথবা আমরা যদি কাউকে ধারে সেবা দিয়ে থাকি, যাকে আমরা ধারে সেবা দিলাম তাকে আমরা দেনাদার অথবা প্রাপ্য হিসাব বলতে পারি। ওকে, তো এই প্রাপ্য হিসাব রিলেটেড বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা এই অধ্যায়ে কভার করব। ওকে, তো আমাদের করণীয়গুলো কি একটা চেকলিস্ট এখানে দেয়া আছে, চলো দেখে নেই। ফার্স্ট অফ অল এই অধ্যায়ে আমাদেরকে যেটা করতে বলবে সেটা হলো চার্জযোগ্য কুরিনের পরিমাণ নির্ণয় করো। চার্জযোগ্য কুরিনের পরিমাণ নির্ণয় করো। স্যার কুরিন, কু মানে খারাপ আর ঋণ মানে তো ঋণ, কুরিন মানে খারাপ ঋণ। অর্থাৎ আমরা কারো কাছে টাকা পাই বা আমাদের কাছে ঋণগ্রস্ত এমন কোনো ব্যক্তি, এমন কোনো দেনাদার, এমন কোনো প্রাপ্য হিসাব যদি আমাদেরকে টাকা না দেয় এবং আমরা যদি শিওর হয়ে যাই যে এই টাকাটা আমরা আর কখনোই আদায় করতে পারবো না, দেনাদারের ওই অংশটাকে বলা হবে কি? কুরিন। কি বলা হবে? কুরিন। তাহলে কুরিন দ্বারা দেনাদারের ওই অংশকে বোঝায় বা ওই সমস্ত দেনাদারদেরকে বোঝায় যাদের কাছ থেকে আমরা আমাদের পাওনা টাকাটা আর কখনোই আদায় করতে পারবো না। এই কুরিন, এটাকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটা কি স্যার? অনাদায়ী পাওনা। কুরিনের আরেকটা নাম কি? অনাদায়ী পাওনা। তো কুরিনের পরিমাণ বা অনাদায়ী পাওনার পরিমাণ নির্ণয় করো, এটাই হলো এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট। প্রায় প্রতিটা প্রশ্নের মধ্যেই তোমাকে বলবে যে কুরিন খরচের পরিমাণ নির্ণয় করো, অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো, অথবা চার্জযোগ্য কুরিনের পরিমাণ নির্ণয় করো, বা চার্জযোগ্য অনাদায়ী পাওনার পরিমাণ নির্ণয় করো, বা প্রকৃত অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো। এটা হলো এই অধ্যায়ের মোস্ট কমন রিকোয়ারমেন্ট। প্রায় প্রত্যেকটা ম্যাথেই এই রিকোয়ারমেন্টটা থাকে। ওকে, তো এই যে চার্জযোগ্য কুরিন বা প্রকৃত কুরিন, হ্যাঁ, বা প্রকৃত অনাদায়ী পাওনা খরচের পরিমাণ, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে আমাদের কোয়েশ্চেনের মধ্যে ধরো অবলোপনকৃত কুরিন, অবলোপনযোগ্য কুরিন দেয়া থাকবে।
অবলোপনকৃত কুড়িন মানে কি? যেই কুড়িনটা অলরেডি আমরা হিসাবভুক্ত করে ফেলেছি, হিসাবের খাতায় লিখে ফেলেছি, সেই কুড়িনটাকে বলা হবে কি স্যার? অবলোপনকৃত কুড়িন। অবলোপনযোগ্য কুড়িন কাকে বলে? মানে আমরা শিওর কুড়িন হয়েছে, বাট এখনও আমরা খাতার মধ্যে বা আমাদের হিসাবের মধ্যে এটাকে লিপিবদ্ধ করি নাই, ইন ফিউচারে আমরা লিপিবদ্ধ করে ফেলবো। এটাকে বলে কি? অবলোপনযোগ্য কুড়িন। তো যদি আমি তোমাকে প্রশ্ন করি চার্জযোগ্য কুড়িন বা কুড়িন খরচের পরিমাণ কত, তোমার মাথায় কিন্তু সিম্পলি এই ধারণাটাই চলে আসবে যে অবলোপনকৃত কুড়িন যোগ অবলোপনযোগ্য কুড়িন, এই দুইটা কুড়িনকে আমি যোগ করে দিলেই তো আমি কুড়িন খরচটা পেয়ে যাচ্ছি, তাই না বলো? অবলোপনযোগ্য কুড়িন আর অবলোপনকৃত কুড়িন, দুইটা কুড়িনকে আমি কি করব? যোগ করব। তাহলেই আমি প্রকৃত কুড়িন বা কুড়িন বাবদ ব্যয়ের পরিমাণ বা চার্জযোগ্য কুড়িনের পরিমাণ পেয়ে যাব। বাট কনসেপ্টটা কিন্তু এত সহজ না। ওকে, এইখানটাই ঝামেলাটা হলো এই অধ্যায়ে আমরা কি করি? আমরা কুড়িন সঞ্চিতি নামক একটা ফান্ড মেনটেন করি। দ্যাটস ওয়াই আমরা যখনই কোনো কুড়িন অবলোপন করি তখন আমরা কুড়িন খরচটাকে বা অবলোপনকৃত কুড়িনটাকে কুড়িন খরচ হিসেবে দেখাই না। আমরা কি দেখাই? ফান্ড কমে গেছে, কুড়িন সঞ্চিতি নামক ফান্ড কমে গেছে। আমরা অবলোপনযোগ্য কুড়িনের কারণেও আমরা কুড়িন খরচকে বাড়াই না। আমরা কি করি? ওই যে কুড়িন সঞ্চিতি নামক ফান্ডটাকে কি করি? কমাই। আমার এই কথাটা যারা ফার্স্ট টাইম শুনছো তাদের মাথায় কিন্তু ঢুকে নাই, আমি জানি এটা তোমাদের মাথায় ঢুকে নাই। তো এই অধ্যায়ের একটা বিশেষত্ব, আমরা ক্লাস 9-10-এ যখন ছিলাম তখন আমরা কিন্তু কুড়িন সঞ্চিতি নামক ফান্ড মেনটেন করতাম না। দ্যাটস ওয়াই যখন কুড়িন ধার্য করতাম তখন আমরা কুড়িন খরচ ডেবিট, দেনাদার ক্রেডিট লিখতাম। কিন্তু এখন আমরা বড় হয়েছি, ইন্টার করি, রাইট? আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো যখন সলভ করব তখন একটা কন্ডিশন অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে, সেটা কি? উই হ্যাভ আ ফান্ড। আমাদের কুড়িন সঞ্চিতি নামে কি আছে? একটা ফান্ড আছে। এই কুড়িন সঞ্চিতি নামক তহবিল বা কুড়িন সঞ্চিতি নামক যে ফান্ড, এই ফান্ডটা আমরা তৈরি করে রেখেছি কেন? যদি কুড়িন হয়, কুড়িন বাবদ খরচ হয়, তাহলে আমরা কি করব? এই ফান্ড থেকে কুড়িন খরচটাকে রিকভার করব। অর্থাৎ ইন ফিউচারে আমাদের ব্যবসায় যে কুড়িন হবে বা অনাদায়ী পাওনা বাবদ খরচ হবে, ওই কুড়িন বাবদ খরচ বা অনাদায়ী পাওনা বাবদ খরচটাকে আমরা কুড়িন সঞ্চিতি নামক ফান্ড থেকে কি করব? রিকভার করব। ওকে, কুড়িন সঞ্চিতি নামক ফান্ড থেকে আমরা ওই কুড়িন খরচটাকে বা অনাদায়ী পাওনা খরচটার ঘাটতি বহন করব, সাবসিডিয়ারি দিব। বিষয়টা এরকম। দ্যাটস ওয়াই যেহেতু আমাদের একটা ফান্ড আছে কুড়িন সঞ্চিতি নামক ফান্ড, সো আমরা যখন কুড়িন খরচ অবলোপন করব তখন আমরা কুড়িন খরচকে কুড়িন খরচ আকারে দেখাবো না, আমরা দেখাবো কুড়িন সঞ্চিতি নামক ফান্ড হ্রাস পেয়েছে। সো কুড়িন ডেবিট না লিখে কুড়িন সঞ্চিতিকে আমরা কি করব? ডেবিট করব। সেইমভাবে অবলোপনযোগ্য কুড়িনের জন্য আমরা কুড়িন খরচকে ডেবিট করব না, আমরা কুড়িন সঞ্চিতি নামক ফান্ডটাকে কি করব? ডেবিট করব। তাহলে এতগুলো কথা থেকে বুঝো বা না বুঝো, একটা জিনিস আমি জাস্ট বলবো, এটা মাথায় রাখো, সেটা হলো এই অধ্যায়ে তুমি যখন কুড়িন খরচ তোমার চোখে দেখতেছো যে কুড়িন খরচ এত টাকা, অবলোপনকৃত কুড়িন খরচ এত টাকা, অবলোপনযোগ্য কুড়িন খরচ এত টাকা, তুমি যে কুড়িন খরচকে প্রশ্নে দেখতেছো সে কুড়িন খরচ না। আমি কি বুঝাতে পারতেছি? প্রশ্নে তুমি যাকে কুড়িন খরচ হিসেবে দেখতেছো, অবলোপনকৃত কুড়িন হোক, অবলোপনযোগ্য কুড়িন হোক, এই যে প্রশ্নে ধরো অবলোপনকৃত কুড়িন 10,000 টাকা, অবলোপনযোগ্য কুড়িন 5,000 টাকা, ও আচ্ছা, তাহলে আমি দুইটারে যোগ করলে আমার মোট কুড়িন খরচ 15,000 টাকা হয়ে গেল। বিষয়টা এমন না। অবলোপনকৃত কুড়িন 10,000 টাকা, এই 10,000 টাকাকে তুমি কুড়িন খরচ বলতে পারবে না, তোমাকে কি বলতে হবে? কুড়িন সঞ্চিতি নামক ফান্ড হ্রাস। অবলোপনযোগ্য কুড়িন 5,000 টাকা, এই 5,000 টাকাকে তুমি কুড়িন খরচ বলতে পারবে না, তুমি কি বলবা? কুড়িন সঞ্চিতি নামক ফান্ড হ্রাস। সো 15,000 টাকা মোট কুড়িন খরচ হচ্ছে, এটা বলা যাবে না। তাহলে তুমি কাকে কুড়িন খরচ বলবা? কুড়িন খরচকে তুমি কুড়িন খরচ বলতে পারতেছো না। প্রশ্নে যেই কুড়িন খরচটা তুমি চোখে দেখতেছো তাকে কুড়িন খরচ বলতে পারতেছো না, তাহলে কুড়িন খরচ বলবা কাকে? অ্যাকচুয়ালি কুড়িন খরচ কে? অ্যাকচুয়ালি কুড়িন খরচ হলো তোমার কুড়িন সঞ্চিতি নামক ফান্ডের সেই যেই সমাপনী জের
প্রশ্নে উল্লেখ করা থাকবে যে বছর শেষে তোমার কুরিন সঞ্চিতি নামক ফান্ডে এত টাকা রাখতে হবে। তো বছর শেষে কুরিন সঞ্চিতি নামক ফান্ডে যে টাকাটা রাখতে বলছে ওই টাকাটা রাখার জন্য বা ওই সমাপনী ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য তুমি নতুন যত টাকা ওই ফান্ডে জমা করবা, ওই নতুন জমাকৃত টাকাটাই হলো তোমার জন্য কি স্যার, চার্জযোগ্য কুরিন বা চার্জযোগ্য অনাদায়ী পাওনা বা প্রকৃত অনাদায়ী পাওনা খরচ। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, আচ্ছা, অনেকেই বুঝো না, আমি ম্যাথ করতে গিয়ে এই কথাগুলো আবার বুঝাবো। স্টার্টিংয়ে আমি এমন কিছু কথা বলে ফেললাম যেটা আসলে মাথায় অনেকেরই ঢুকেনি। তো না ঢুকলে নাই, আমি একদম মানে সিম্পলি আমি মানে তোমাদের রিভিউ করে দিই, ম্যাথ করার সময় অবশ্যই বুঝতে পারবা। সেটা হলো, যদি তোমাকে বলে কুরিন খরচের পরিমাণ নির্ণয় করো, সেক্ষেত্রে তুমি কি নির্ণয় করবা? তুমি নির্ণয় করবা যে আমার কুরিন সঞ্চিতি নামক ফান্ডে বর্তমানে কয় টাকা আছে আর সমাপনী জের কত রাখতে হবে। সো বর্তমান টাকা সমাপনী জের, ধরো বর্তমানে আমার সঞ্চিতি ফান্ডে আছে 10 টাকা, কিন্তু প্রশ্নে বললো কুরিন সঞ্চিতি সমাপনী জের হইতে হবে 18 টাকা। কয় টাকা? তাহলে কুরিন সঞ্চিতি সমাপনী জের 18 টাকা হতে হবে। আছে ফান্ডে কত? তাহলে আমি নতুন করে কুরিন সঞ্চিতি ফান্ডে জমা করব কয় টাকা? এই যে নতুন করে 8 টাকা জমা করব, এই নতুন করে জমাকৃত 8 টাকাকেই আমরা কি বলবো? চার্জযোগ্য কুরিন খরচের পরিমাণ বা চার্জযোগ্য অনাদায়ী পাওনার পরিমাণ। বুঝতে পারছো স্যার? দেন আমরা জাবেদা করব। ওকে, দেন আমরা কি করব? খতিয়ান করব। দেন আমরা আয় বিবরণীতে কিভাবে কুরিন সঞ্চিতিকে প্রেজেন্ট করা হয় সেটা দেখাবো। দেন আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে কুরিন সঞ্চিতিকে প্রেজেন্ট করা হয় আমরা সেটা দেখাবো। এই কাজগুলো যদি তুমি করো বা এই রিকোয়ারমেন্টগুলো বা এই করণীয়গুলো যদি তুমি পারো, তাহলে এই অধ্যায় থেকে যে কোনো ম্যাথ আসলে ইনশাল্লাহ তুমি আনসার করতে পারবা। ওকে, আচ্ছা স্যার, তো চলো আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, তো আমি যেই কথাগুলা মানে বললাম এতক্ষণ, অনেকেই বুঝো নাই। তো অনেকেই যে বুঝো নাই, এটা না বোঝার রিজন কি? না বোঝার রিজন হলো যে অ্যাকচুয়ালি কুরিন কী জিনিস আর কুরিন সঞ্চিতি কী জিনিস, এই দুইটা কনসেপ্ট তুমি ক্লিয়ার না। যারা বুঝো নাই আমার এতক্ষণের কথাগুলো, এই না বোঝার মেইন রিজনটাই এখানে, যে কুরিনের কনসেপ্টটা এবং কুরিন সঞ্চিতির কনসেপ্টটা তুমি এখনও ক্লিয়ার না। আচ্ছা স্যার, আসো আমি একটু ক্লিয়ার করি। আমি ফার্স্ট অফ অল কুরিনের কনসেপ্টটা নিয়ে আলাপ করি। হ্যাঁ, কুরিন। আচ্ছা, কুরিনের সিনোনিম কি বলো তো, বা প্রতিশব্দ সমর্থক শব্দ কি? অনাদায়ী পাওনা। আচ্ছা, এই যে কুরিন বা অনাদায়ী পাওনা, এই জিনিসটাকে আমরা ব্যবসায়ের কি হিসেবে দেখাবো বলো তো? ব্যয় হিসেবে দেখাবো। কুরিন বা অনাদায়ী পাওনা হচ্ছে আমাদের ব্যবসায়ের ব্যয়। তাহলে কুরিন বা অনাদায়ী পাওনা এটা কি জিনিস? দেখো, ধরো আমাদের দেনাদার আছে কত টাকা? 100 টাকা। তো এই যে 100 টাকা আমরা ধরো মিস্টার এর কাছে পাই, কত টাকা পাই? ধরো 50 টাকা পাই। মিস্টার বির কাছে আমরা ধরো 30 টাকা পাই, মিস্টার সির কাছে আমরা ধরো 20 টাকা পাই। ওকে, তো এই যে মিস্টার বি আমাদের একজন দেনাদার, ধরো সে ব্যবসায় ব্যাপক লস করছে এবং ব্যবসায় ব্যাপক লস করার কারণে সে তার দায়গুলো পরিশোধ করতে অক্ষম হয়ে গেছে এবং আদালত তাকে দেউলিয়া ঘোষণা করছে। কি স্যার? দেউলিয়া ঘোষণা করছে। এই দুঃখে মিস্টার বি স্টক করে মারা গেছে। তো সে হার্ট স্ট্রোক করছে, বাংলা মুভির মতো, এবং স্ট্রোক করে সে মারা গেছে। ওকে, আচ্ছা, এখন তুমি একটু বলো তো যে মিস্টার বির কাছে আমরা যে 30 টাকা পেতাম, মিস্টার বি তো আমাদের দেনাদার, তার কাছে আমরা কয় টাকা পেতাম? 30 টাকা পেতাম। এই 30 টাকা কি আর কখনো কালেক্ট করা বা পাওয়া সম্ভব না। সে যদি স্বাভাবিকভাবে মারা যেত তাহলে হয়তো আশা ভরসা ছিল, আচ্ছা মারা গেছে, তার সম্পদ থেকে হয়তো তার বাচ্চা কাচ্চারা আমাদের ঋণটা পরিশোধ করে দিবে, আমাদের টাকাটা ফেরত দিবে। কিন্তু সে মারা গেছে কিভাবে? চিন্তা করো তো, সে ব্যবসায় ব্যাপক লস করছে, করে সে মানে ঋণ পরিশোধে ব্যর্থ, আদালত তাকে ঋণ পরিশোধ করার আদেশ দিছে, সে পারে নাই, ফলে আদালত তাকে দেউলিয়া ঘোষণা করছে। এই দুঃখে কষ্টে বেচারা স্ট্রোক করে মারা গেছে। তো তার পুরো সিনারিওটা যদি আমি অ্যানালাইসিস করি, তাহলে বলো তো আমরা কি এই কথা বলতে পারি
যে এই মিস্টার বির কাছ থেকে আমরা এই 30 টাকা আর কখনোই আদায় করতে পারবো না, এই কথাটা কি বলতে পারি? ইয়েস। তাহলে দেনাদারের কাছ থেকে আর কখনোই আমরা তার টাকাটা আদায় করতে পারবো না। দেনাদারের কাছে আমরা যে টাকাটা পাই ওই টাকাটা কখনোই আদায় করা সম্ভব না, যখন আমরা ড্যাম শিওর। ওকে, সেই টাকাটাকে বলা হয় কি স্যার? অনাদায়ী পাওনা অথবা কুরিন। বুঝছে? এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য কি একটা ক্ষতি বা ব্যয়, এটা একটা ক্ষতি বা ব্যয়। তাহলে অনাদায়ী পাওনা বা কুরিনের ধারণাটা কি সবাই বুঝতে পেরেছো? গুড। এবার আসো আমি কুরিন সঞ্চিতির ধারণাটা নিয়ে একটু আলাপ করি। কুরিন সঞ্চিতি। আচ্ছা স্যার, কুরিন সঞ্চিতি এটা কি জিনিস তোমরা কি কেউ জানো? কুরিন সঞ্চিতি, দেখো কুরিন সঞ্চিতি হচ্ছে একটা ফান্ড। কুরিন সঞ্চিতি কি? একটা ফান্ড। আচ্ছা ধরো আমরা এটাকে একটা ব্যাংকের আকৃতি যদি দেই, তোমরা যে মাটির ব্যাংক দেখছো না, এরকমই তো থাকে মনে হয় কাইন্ড অফ, তাই না? এখানে টাকা, এখান দিয়ে টাকা ভরা হয়, তাই না? কিরকম যেন এরকম থাকে না বলো? মাটির ব্যাংক ছোটবেলায় দেখতাম। ধরো যে কুরিন সঞ্চিতি, এটা হলো একটা মাটির ব্যাংক, একটা ফান্ড আমরা তৈরি করছি। তো আমরা আমরা একটা ফান্ড তৈরি করলাম বা একটা ব্যাংক কিনে আনলাম, ওই ব্যাংকের মধ্যে আমরা কিছু টাকা ঢুকিয়ে রাখলাম, এবং এই ফান্ডটা বা এই ব্যাংকটার নাম আমরা দিলাম কি স্যার? কুরিন সঞ্চিতি। তাহলে এই যে কুরিন সঞ্চিতি, এটা একটা ফান্ড, এটা কিসের ফান্ড? আচ্ছা দেখো, কুরিন সঞ্চিতি হলো এমন একটা ফান্ড বা এমন কিছু টাকা যেটা ব্যবসার কাছে আছে বা ব্যবসা রেখেছে, ভবিষ্যতে যদি কুরিন হয় ওই কুরিন বাবদ ক্ষতিটাকে এই ফান্ডের টাকা দিয়ে আমরা কি করব? রিকভার করব। বুঝছো? ইন ফিউচারে আমাদের কোনো দেনাদার আমাদেরকে টাকা নাও দিতে পারে, ইন ফিউচারে আমাদের কুরিন হতে পারে, অনাদায়ী দেনা হতে পারে, দ্যাটস ওয়াই আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। এই সম্ভাবনা থেকে আমরা আগেভাগেই আমাদের প্রফিট থেকে কিছু টাকা সরিয়ে রাখলাম। যদি কুরিন হয়, অনাদায়ী পাওনা হয়, তাহলে যে ক্ষতিটা, এই কুরিন বাবদ যে ব্যয়টা বা অনাদায়ী পাওনা বাবদ যে ব্যয়টা বা ক্ষতিটা, এই ক্ষতিটাকে আমরা কি করব? রিকভার করব এই ফান্ডের টাকা দিয়ে। সো এই ফান্ডটার নাম হলো কি ফান্ড? কুরিন সঞ্চিতি। বুঝতে পারছি? তাহলে কুরিন সঞ্চিতি বলতে আমরা আমাদের কাছে জমানো কিছু টাকাকে বুঝি, যে টাকাটা একটা বিশেষ উদ্দেশ্যে সংরক্ষণ করা আছে। উদ্দেশ্যটা কি? ভবিষ্যতে যদি কুরিন হয় ওই কুরিন খরচটাকে আমরা অ্যাডজাস্ট করব কার সাথে? এই কুরিন সঞ্চিতি নামক ফান্ডের সাথে। আচ্ছা তোমরা বলো তো, এই যে কুরিন সঞ্চিতি নামক ফান্ড, এটা আমাদের জন্য কি? কুরিনটা তো ব্যয়, বাট কুরিন সঞ্চিতি নামক ফান্ডটা আমাদের জন্য কি? নো নো, দেখো যে কোনো ফান্ড বা তহবিল আমাদের জন্য হলো দায়। কি স্যার? দায় অথবা মালিকানা সত্ত্ব, দুইটার একটা। যে কোনো ফান্ড আমাদের জন্য কি? দায় অথবা মালিকানা সত্ত্ব। ফান্ডের টাকাটা যদি মালিকের জন্য রাখা হয়, যেমন লভ্যাংশ সমতাকরণ তহবিল, সাধারণ সঞ্চিতি তহবিল, হ্যাঁ, এই যে তহবিলগুলো, এই তহবিলের টাকাগুলো রাখা হয়েছে মালিকদেরকে দেওয়ার জন্য, এই তহবিলগুলোকে আমরা বলবো মালিকানা সত্ত্ব। কি বলবো? কিন্তু ধরো কল্যাণ তহবিল, এই টাকা কি আমরা মালিকদের দিব? জাকাত কি আমরা মালিকদের দিব? জাকাত তহবিল, কল্যাণ তহবিল, যৌথ বীমা তহবিল, হ্যাঁ, এগুলো কি আমরা মালিকদেরকে দিব? বলো নো। এই টাকাগুলো আমরা হয় শ্রমিকদেরকে দিব অথবা গরিবদেরকে দিব, অন্য কাউকে দিব, রাইট? সো এই তহবিলগুলোকে আমরা বলবো কি? দায়। কি বলবো? এখন তোমরাই বলো, কুরিন সঞ্চিতি নামক তহবিলটা, এই কুরিন সঞ্চিতি নামক তহবিলের টাকা, এটা কি আমরা মালিকদেরকে দিব? বলো, এটা কি আমরা মালিকদেরকে দিব না আমরা কাদেরকে দিব? আমরা ব্যবসার কুরিনকে রিকভার করব এই ফান্ড দিয়ে। সো এটা আমাদের জন্য কি? দায়। এটা আমাদের জন্য কি? দায়। তাহলে কুরিন সঞ্চিতি নামক ফান্ড আমাদের জন্য দায়। ওকে, তো এটাকে অনেকে দায় বলে, আবার এটা অনেকে মালিকানা সত্ত্বও বলতে পারে। এই কুরিন সঞ্চিতি নামক ফান্ডটাকে জানো আমরা চাইলে বিপরীত ব্যয়ও বলতে পারি। কি বলতে পারি? বিপরীত ব্যয়, ব্যয়ের উল্টা। যেমন আমি যদি বলি ক্রয়, ক্রয় করলে কি হয়? ব্যয় বাড়ে। আমি যদি বলি ক্রয় ফেরত, ব্যয় কমে, তাহলে ক্রয় ফেরত হলো কি? বিপরীত ব্যয়। আবার আমি যদি বলি বিক্রয়, তাহলে কি হবে বলো তো? আয় বাড়বে। আমি যদি বলি বিক্রয় ফেরত, আয় কমবে। তার মানে বিক্রয় ফেরত কি? বিপরীত আয়। বিক্রয় ফেরত কি হয়? বিক্রয় থেকে বাদ যায়, দ্যাটস ওয়াই বিক্রয় ফেরতটা হলো বিপরীত আয়।
ক্রয় ফেরত কি হয়, ক্রয় থেকে বাদ যায়। দ্যাটস ওয়াই ক্রয় ফেরতটা কি, বিপরীত ব্যয়, কারণ ক্রয় ফেরতের জন্য ক্রয় নামক ব্যয়টা কমে যাচ্ছে। সো ক্রয় ফেরত বিপরীত ব্যয়। বিক্রয় ফেরতের জন্য বিক্রয় নামক আয়টা কমে যাচ্ছে। সো বিক্রয় ফেরতটা কি, বিপরীত আয়। স্যার তোমাদের মনে আছে তোমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতি কি করো, কুঋণ থেকে মাইনাস করো। পরিচালন ব্যয়ে গিয়ে কুঋণ থেকে কি করো, কুঋণ সঞ্চিতিটাকে মাইনাস করো। তার মানে আমরা বুঝতে পারলাম কুঋণ সঞ্চিতির কারণে কুঋণ কি হয়, হ্রাস পায়। কুঋণ সঞ্চিতির কারণে কি হয়, কুঋণ নামক ফান্ড হ্রাস পাচ্ছে, কুঋণ নামক ব্যয়টা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। সো ওই সেন্সে কুঋণ সঞ্চিতিটা কি, বিপরীত ব্যয়। কুঋণ সঞ্চিতিটা কি, বিপরীত ব্যয় ওই সেন্স। অথবা এটাকে আমরা কুঋণ সঞ্চিতিকে আমরা একটা ফান্ড হিসেবে যদি চিন্তা করি, তহবিল হিসেবে চিন্তা করি, তাহলে এটাকে আমরা দায়ও বলতে পারি বা মালিকানা সত্ত্বেও বলতে পারি। এখন যাই বলো, দেখো দায় হইলে কি হবে, ক্রেডিট। মালিকানা সত্ত্ব হলেও কি হবে, ক্রেডিট। বিপরীত ব্যয়, ব্যয় তো ডেবিট, কিন্তু ব্যয় হ্রাস পেলে কি হয়, ক্রেডিট। তার মানে বিপরীত ব্যয়টা কি, ক্রেডিট। তার মানে প্রত্যেকটা সেন্সেই কুঋণ সঞ্চিতি কি, বুঝতে পারছো? ওকে, আমি কিন্তু বেশ অনেক মানে ইন্টেলেকচুয়াল আলাপ সালাপ করে ফেলছি। হ্যাঁ, কুঋণ সঞ্চিতির পুরো জীবন বৃত্তান্ত বা বায়োডাটা কিন্তু আমি এখানে ডিসকাস করছি। যারা এক্সট্রাঅর্ডিনারি হইতে চাও তাদের জন্য এই কথাগুলো খুবই ভ্যালুয়েবল। তুমি অনেক সময় চিন্তা করো বাট কোনো মানে খেয়ে হারিয়ে ফেলো, কুলকিনারা পাও না। আমার এই কথাগুলো কিন্তু তার জন্য কুলকিনারা। ওকে ফাইন, এবার লেট ইট গো। আমি ম্যাথ করার জন্য কীভাবে চিন্তা করব সেই প্রশ্নে আবার আসি। তাহলে দেনাদারের কাছ থেকে আমি কখনোই টাকা আদায় করতে পারবো না, ড্যাম শিওর। ওই দেনাদারটাকে আমরা কি বলবো, কুঋণ। ভবিষ্যতে কুঋণ হবে, এই কারণে আমি আগেভাগে কিছু টাকা সরিয়ে রেখেছি যাতে আমি ভবিষ্যতের কুঋণটাকে কি করতে পারি, রিকভার করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি। ওই যে টাকা সরিয়ে রাখলাম, কিছু টাকা আমার কাছে রেখে দিলাম, সংরক্ষণ করলাম কুঋণকে রিকভার করার জন্য, কুঋণকে অ্যাডজাস্ট করার জন্য। এই টাকাটাকে, এই ফান্ডটাকে আমরা কি বলবো, কুঋণ সঞ্চিতি। বুঝতে পারছি? ওকে, আচ্ছা আচ্ছা, এবার আমরা একটু বুঝি। দেখো তোমরা যখন 9-10-এ ছিলা তখন কুঋণ ধার্য করা হলো, কুঋণ ধার্য করা হলো। এই লেনদেনের জাবেদা করেছো নাকি করো নাই? আচ্ছা, কুঋণ ধার্য করা হলো ধরো 5,000 টাকা, কুঋণ ধার্য করা হলো 5,000 টাকা। এই লেনদেনটা জাবেদা করেছো? ওকে ফাইন, কি করেছো বলো তো? হ্যাঁ, কুঋণ হিসাব ডেবিট। কত টাকা? 5,000 টাকা। আর দেনাদার হিসাব ক্রেডিট কত স্যার? 5,000 টাকা। যখন তোমরা 9-এ ছিলা বা 10-এ ছিলা বা এসএসসি লেভেলে, কুঋণ ধার্য করা হলো, কুঋণ চার্জ করা হলো 5,000 টাকা। আমরা এই ধরনের লেনদেনের জাবেদা করেছি নাকি করি নাই? করেছি। সেক্ষেত্রে আমরা কুঋণ নামক ব্যয়টাকে ডেবিট করেছি, দেনাদারটাকে ক্রেডিট করেছি, তাই না বলো? ওকে ফাইন। এখন তুমি কি 9-10-এ নাকি এখন ইন্টারে পড়ো? এইচএসসি, রাইট? বড় হইছ। ধরো এটা আমি এসএসসির কথা বলতেছি। হ্যাঁ, এখন তুমি এইচএসসিতে আসো। আচ্ছা, তোমাকে সেম প্রশ্নটাই করা হলো, সেম লেনদেনটাই দেয়া হলো। কুঋণ ধার্য করা হলো, কুঋণ ধার্য করা হলো 5,000 টাকা, কুঋণ ধার্য করা হলো 5,000 টাকা। সেম লেনদেনটাই তোমাকে বলছে। এখন তুমি যদি জাবেদা করো, তুমি কুঋণ হিসাব ডেবিট লিখবা না, তুমি কি লিখবা জানো? তুমি লিখবা কুঋণ সঞ্চিতি হিসাব ডেবিট। আর কি লিখবা? দেনাদার হিসাব ক্রেডিট। কয় টাকা? 5,000 টাকা, 5,000 টাকা। ওকে, তাহলে দেখো তুমি যখন এসএসসিতে ছিলা তখন কুঋণের জন্য কুঋণ ডেবিট, দেনাদার ক্রেডিট লিখছো। এইচএসসিতে উঠে তুমি জাবেদাটাকে চেঞ্জ করে ফেললা। আগেও দেনাদার ক্রেডিট ছিল, কারণ কুঋণের কারণে দেনাদার কমে যায়। এখনও দেনাদার ক্রেডিটই আছে, কারণ কুঋণের কারণে দেনাদার কমে যায়। বাট আগের বার কুঋণ খরচের জন্য তুমি কুঋণ হিসাব ডেবিট লিখছো, অর্থাৎ কুঋণ খরচকে বাড়িয়ে দিছো। বাট এইবার
তুমি কুরিনের জন্য কুরিন খরচ ডেবিট না লিখে, অর্থাৎ কুরিন খরচকে না বাড়িয়ে তুমি কুরিন সঞ্চিতিকে ডেবিট করলা, অর্থাৎ কুরিন সঞ্চিতি নামক ফান্ডটাকে তুমি কমিয়ে দিলা, রাইট? তাই না বলো? এই যে ডিফারেন্স, কেন এই ডিফারেন্সটা কেন হয়েছে জানো? কি কারণে হয়েছে? দেখো, তুমি যখন এসএসসিতে ছিলা তখন ধরে নেয়া হয়েছে কুরিন সঞ্চিতি নামক ফান্ড নেই। তুমি যখন এসএসসিতে ছিলা তখন তুমি জাবেদা করার সময় তুমি ধরে নিছো, কি ধরে নিছো? যে আমাদের যে ফার্ম, আমাদের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান কুরিনকে ম্যানেজ করার জন্য বা ভবিষ্যতের কুরিনকে অ্যাডজাস্ট করার জন্য কোনো ফান্ড টান মেনটেন করে না। যারা ছোটো ছোটো প্রতিষ্ঠান তারা কিন্তু এই ধরনের ফান্ড টান কী করে না, মেনটেন করে না। ধরো আমি যদি প্রত্যয়ের কথা বলি, প্রত্যয় কিন্তু কুরিনকে অ্যাডজাস্ট করার জন্য, ভবিষ্যতে কুরিন হবে এই কারণে আগেভাগে কোনো ফান্ড টান ম্যানেজ করে না। সো প্রত্যয় যেহেতু কুরিন সঞ্চিতি নামক ফান্ড ম্যানেজ করে না, মেনটেন করে না, তৈরি করে না, দ্যাটস ওয়াই প্রত্যয়ের যদি কোনো কুরিন হয় তাহলে প্রত্যয় কী করবে? কুরিন খরচকে ডেবিট করে দেবে, দেনাদারকে ক্রেডিট করে দেবে। কিন্তু যারা অনেক বড় বড় ফার্ম, বড় বড় প্রতিষ্ঠান, ধরো আমি স্কয়ার কোম্পানির কথা যদি বলি, হ্যাঁ, এদের ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট আছে, এদের কনজিউমার প্রোডাক্ট আছে, এদের এটাকে কি বলে টয়লেট্রিস প্রোডাক্ট আছে, এবং তারা সারা বাংলাদেশে প্রায় প্রত্যেকটা দোকানেই কী করে, এই প্রোডাক্টগুলো সেল করে। তাহলে এরকম হইতে পারে না যে এই যে শত শত হাজার হাজার তাদের কাস্টমার, এদের মধ্যে তো অনেকেই আছে যারা কি করে না, ঠিকঠাকভাবে টাকাগুলো দেয় না, মেরে দেয়, এরকম হয় না? তো এই বড় বড় ফার্মগুলোর জন্য এই কুরিনটা কিন্তু একটা গলার কাটার মতো, এবং তাদের দেখা গেছে মূল সমস্যাটাই হয় এই কুরিন ম্যানেজ করা। তাদের বিশাল পরিমাণের কুরিন হয় প্রতি বছর। দ্যাটস ওয়াই তারা কি করে, এই কুরিন নামক সমস্যাটাকে ম্যানেজ করার জন্য তারা আগেভাগেই কি করে, কুরিন সঞ্চিতি নামক ফান্ড মেনটেন করে। অ্যান্ড ধরো স্কয়ার কোম্পানির কুরিন সঞ্চিতি নামক ফান্ড আছে, তাহলে স্কয়ার কোম্পানি যদি কুরিন ধার্য করে সে কি কুরিন হিসাব ডেবিট লিখবে? উত্তর হলো না, সে কুরিন হিসাব ডেবিট লিখবে না। সে কি লিখবে? কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট। অর্থাৎ স্কয়ার কোম্পানি যেহেতু কুরিন সঞ্চিতি নামক ফান্ড ম্যানেজ করতেছে, কুরিন সঞ্চিতি নামক ফান্ড মেনটেন করতেছে, দ্যাটস ওয়াই স্কয়ার কোম্পানির যতবার কুরিন হবে ততবারই সে তার ফান্ড থেকে টাকা কমাবে, তার ফান্ডটাকে কি করবে, কমায় দিবে। সে কুরিন হিসাবকে ডেবিট করবে না, সে তার কুরিন সঞ্চিতি নামক ফান্ডটাকে কি করবে, কমিয়ে দেবে। ওকে, দ্যাটস ওয়াই স্কয়ার কোম্পানির জন্য বা যারা কুরিন সঞ্চিতি নামক ফান্ড মেনটেন করে তাদের জন্য কুরিন ধার্য করার জাবেদা হলো কুরিন সঞ্চিতি ডেবিট, অর্থাৎ ফান্ড কমে গেছে, আর দেনাদার হিসাব ক্রেডিট। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে যে স্যার কুরিন হয়েছে তো ফান্ড কেন কমে গেল? ভাই, আমি কুরিন সঞ্চিতি ফান্ডটা তো বানিয়েছি এই কারণে যে কুরিন হইলে কি করব, এই ফান্ড থেকে আমি সাবসিডিয়ারি দেব, এটা একটা কথা। দ্বিতীয় আরেকটা কথা আছে। দ্বিতীয় আরেকটা কথা কি জানো? দ্বিতীয় আরেকটা কথা হলো, যেমন আমি বর্তমানে কুরিন সঞ্চিতি নামক ফান্ড দেখালাম 50,000 টাকা, কত? তা আমি যখন কুরিন সঞ্চিতি ফান্ড তৈরি করি তখনই কিন্তু আমি কুরিন খরচটা দেখিয়ে দিই। তার মানে ভবিষ্যতে আমার কত না কত কুরিন হবে সেটা আমি জানি না, ভবিষ্যতে কুরিন বাবদ ব্যয় হবে। দ্যাটস ওয়াই আমি এখনই কী করছি, 50,000 টাকার কুরিন খরচ দেখিয়েছি, এবং ওই 50,000 টাকা কাউকে কি আমি দিছি? দেই না, আমি ওই ফান্ডে জমা রাখছি। তাহলে আমি কিন্তু ভবিষ্যতের কুরিন খরচটা এখনই দেখিয়ে দিচ্ছি, দ্যাটস ওয়াই আমার ফান্ডটা তৈরি হয়েছে। সো ভবিষ্যতে যখন কুরিন হবে তখন আমি যদি আবারও কুরিন দেখাই তাহলে এক কুরিন দুইবার দেখানো হয়ে যাবে। এই কারণে ভবিষ্যতে কুরিন হলে আমি আর কুরিন দেখাবো না, আমি কি করবো, এই ফান্ড কমাই দিব। বুঝাইতে পারছি নাকি পারি নাই? আমি কুরিন সঞ্চিতি ফান্ডে 50,000 টাকা জমা দিলাম, মানে আমি কুরিন সঞ্চিতি ফান্ড বাড়ালাম 50,000, বা আমি কুরিন সঞ্চিতি ফান্ড বানিয়েছি কত, 50,000। তো আমি কুরিন সঞ্চিতি ফান্ড যে 50,000 বানালাম, তো কুরিন হিসাব ক্রেডিট, ডেবিটকে, ডেবিট হলো কুরিন হিসাব, ডেবিটকে। অর্থাৎ আমরা যখনই কুরিন সঞ্চিতি নামক ফান্ডে টাকা জমা করি, যত টাকা আমি কুরিন সঞ্চিতি ফান্ডে জমা করলাম, যত টাকা আমি কুরিন সঞ্চিতি নামে বাড়ালাম, ঠিক তত টাকায় আবার আমি কুরিন নামে ব্যয় দেখালাম। কেন? ভবিষ্যতের জন্য। কেন? তাহলে ভবিষ্যতে আমার কুরিন হবে সেটা আমি এখনই দেখায় ফেলছি। এই কারণে ভবিষ্যতের কুরিনগুলোকে আর আমরা কুরিন বলি না, ওইগুলোকে আমরা কি বলি, কুরিন সঞ্চিতি রাশি।
কি বলি? কুরিন সঞ্চিতি হ্রাস। তাহলে এই যে এইচএসসিতে তুমি যে জাবেদা দিচ্ছ কুরিনের জন্য, কুরিন সঞ্চিতি ডেবিট আর দেনাদার ক্রেডিট, এই জাবেদাটা দিচ্ছ কোন সেন্সে? গুড। এই জাবেদাটা দিচ্ছ কিভাবে? যে ধরে নেয়া হয়েছে, কি ধরে নেওয়া হয়েছে? কুরিন সঞ্চিতি নামক ফান্ড রয়েছে। ওকে, আচ্ছা, এই বেসিক ডিফারেন্সটা অনেক স্টুডেন্ট বুঝে না, দ্যাটস ওয়াই এই অধ্যায়টা তাদের জন্য অনেক কঠিন লাগে। হ্যাঁ, সবাই বলে আরে স্যার আমি তো এসএসসিতে এইভাবে তো করি নাই, আমরা তো কুরিনের জন্য কুরিন ডেবিট দেনাদার ক্রেডিট লিখে অভ্যস্ত। স্যার এইটা কেন আপনি বলতেছেন? কুরিন আমি ধরলাম কুরিন, কিন্তু আপনি বলতেছেন কুরিন ডেবিট না হয়ে কুরিন সঞ্চিতি ডেবিট হবে, দেনাদার ক্রেডিট হবে। স্যার কেন হবে? এবার এই কথাগুলোর মানে বা অর্থ কি বুঝছো? যে আগে কোনো ফান্ড টান বলে কিছু ছিল না, সো কুরিন ধরছো দেখে কুরিন নামক ব্যয়টাকে ডেবিট, দেনাদার ক্রেডিট। আর এখন তোমার একটা ফান্ড আছে কুরিন সঞ্চিতি নামক ফান্ড, এবং এই ফান্ডটা যখন তুমি তৈরি করছো তখনই তুমি কুরিন নামক খরচ দেখিয়ে দিস, কুরিন নামক ব্যয় তোমার হিসাবে অন্তর্ভুক্ত করেছো। সো ইন ফিউচারে যতবার কুরিন নামক ব্যয় হবে তুমি আর কুরিন নামক ব্যয় দেখাইতে পারবা না। কেন? কারণ তাহলে কুরিন এখনও দেখাইলে আবার ভবিষ্যতে দেখাবা একই কুরিন, তাহলে কয়বার হয়ে দেখাই দিলা? 2বার। দ্যাটস ওয়াই তুমি ভবিষ্যতের কুরিনগুলোকে আর কুরিন নামের দেখাইতে পারবো না। তোমাকে কি দেখাইতে হবে? যে তোমার ফান্ড কমে গেছে, তুমি যে ফান্ডটা তৈরি করছো কুরিন সঞ্চিতি, ওই ফান্ড থেকে টাকা কমতেছে, যত কুরিন হবে ফান্ড থেকে তত টাকা কমে যাবে। আমি কি বুঝাতে পেরেছে? এখন আমি যদি তোমাদেরকে 2টা কোয়েশ্চেন করব, তাহলে কুরিন সঞ্চিতি নামক যে ফান্ডটা, এই যে কুরিন সঞ্চিতি, এই যে কুরিন সঞ্চিতি নামক ফান্ড, এটা কি জিনিস তোমরা কি বুঝতে পারছো? গুড। এটা এমন একটা ফান্ড যেখানে কিছু টাকা জমা আছে, যে টাকাগুলো দিয়ে ভবিষ্যতের কুরিনকে রিকভার করা হবে, অ্যাডজাস্ট করা হবে। এবার আমি দ্বিতীয় প্রশ্নটা করব, সেটা হলো এই কুরিন সঞ্চিতি নামক ফান্ডটা কি ফিক্সড? অবভিয়াসলি নট। এই কুরিন সঞ্চিতি নামক ফান্ডে ধরো বর্তমানে আছে 500 টাকা। কত টাকা? এই সারা জীবন কি 500 টাকাই থাকবে? উত্তর হলো না। এই কুরিন সঞ্চিতি নামক ফান্ডটা বাড়তেও পারে, আবার কুরিন সঞ্চিতি নামক ফান্ডটা কমতেও পারে। বুঝছো না কি বুঝো নাই? আচ্ছা বলো তো, এই যে কুরিন সঞ্চিতি ফান্ডে 500 টাকা আছে, এই 500 টাকা কখন কমবে? যখন কুরিন হবে। যতবার কুরিন হবে ততবারই কমবে। ধরো কুরিন হলো 100 টাকা, 100 টাকা ফান্ড থেকে কমে যাবে। কুরিন হলো 50 টাকা, 50 টাকা ফান্ড থেকে কমে যাবে। কুরিন হলো 200 টাকা, ফান্ড থেকে কি হবে? 200 টাকা কমে যাবে। যতবার কুরিন হবে, অবলোপনযোগ্য কুরিন হোক, অবলোপনকৃত কুরিন হোক, ধার্যকৃত কুরিন হোক, চার্জকৃত কুরিন হোক, পুরাতন কুরিন হোক, নতুন কুরিন হোক, যত কুরিন হবে প্রত্যেকবারই প্রত্যেকটা কুরিনের জন্য কি হবে? এই কুরিন সঞ্চিতি নামক ফান্ড থেকে টাকা কমে যাবে। ওকে? আর কুরিন সঞ্চিতি নামক ফান্ডে টাকা কি বাড়বে কখনো? ইয়েস, বাড়বে। যদি আমরা নতুন করে সঞ্চিতি ফান্ডে কি করি? টাকা জমা করি। তাহলে আমরা যদি নতুন করে ফান্ডে টাকা জমা দিই, ওই যে নতুন সঞ্চিতি জমা দিই, তাহলে আমার কুরিন সঞ্চিতি নামক ফান্ডে কি হবে? টাকা বাড়বে। আর যদি কুরিন হয়, যতবার কুরিন হবে ফান্ড থেকে ততবার কি হবে? টাকা কমবে। আমি কি বুঝাতে পারতেছে? বিষয়গুলো অনেক ক্লিয়ার না? একটার সাথে আরেকটা পাজলের মতো মিলতেছে না? এই জিনিসগুলো তোমরা ক্লিয়ার না দেখে বা এই পাজলগুলো মিলাইতে পারো না দেখে আন্দাজে মুখস্থ করো, আর খালি প্যাচ, খালি প্যাচ, শুধু প্যাচ, প্যাচে পড়ে যাও। এই অধ্যায়টা করতে গেলে আমি দেখি স্টুডেন্টদের মধ্যে এত প্যাচ গোছ কাজ করে, মানে মাঝে মাঝে তো আমার মনে হয় যে কিরে ভাই আমি কি খুলনায় এসে বললাম কি না, এটা পাগলু পাগলু লাগে কেন সব কটারে। এই বলতেছে সব ঠিকঠাক, আবার 1 মিনিট পরে বলতেছে সব উল্টাপাল্টা। তো এরকমটা যেন না হয়। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম কুরিন সঞ্চিতি হলো এমন একটা ফান্ড যে ফান্ডটা মেনটেন করা হয় ভবিষ্যতের কুরিনকে অ্যাডজাস্ট করার জন্য বা রিকভার করার জন্য। তো আমরা কুরিন সঞ্চিতি নামক ফান্ডে যদি টাকা জমা করি বা নতুন সঞ্চিতি যদি ফান্ডে জমা করি, তাহলে আমার ফান্ডে টাকা বাড়ে। আর যতবার কুরিন হবে ততবার আমার ফান্ড থেকে কি হবে? টাকা কমবে। ক্লিয়ার? গুড। তো আসো আমরা এবার একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, ধরো আমরা 2025 সাল নিয়ে কথা বলতেছি। 2025। আচ্ছা স্যার বলো তো 2025 সাল স্টার্ট হয়েছে কবে? জানুয়ারির 1 তারিখ, রাইট? এই জানুয়ারির 1 তারিখ, এটাকে আমরা কি বলবো?
প্রারম্ভিক, অথবা এটাকে আমরা পুরাতন বলতে পারি, প্রারম্ভিক অথবা পুরাতন। আবার এই যে 2025 সাল শেষ হবে কবে বলো তো? ডিসেম্বরের 31 তারিখ। এই ডিসেম্বরের 31 এটাকে আমরা কি বলতে পারি? সমাপনী বা নতুন। বুঝতে পারলাম? ওকে, তাহলে প্রারম্ভিক বা পুরাতন একই কথা, সমাপনী বা নতুন একই কথা। এখন ধরো 2025 সালের জানুয়ারির 1 তারিখে আমাদের এই যে কুরিন সঞ্চিতি নামক যে ফান্ড, কুরিন সঞ্চিতি, হ্যাঁ, এই যে কুরিন সঞ্চিতি নামক যে ফান্ডের কথা আমরা বলতেছি, হ্যাঁ, ধরো এই কুরিন সঞ্চিতি নামক ফান্ডে জানুয়ারির 1 তারিখে কত টাকা ছিল? কুরিন সঞ্চিতি ছিল কত? আচ্ছা যাও মেনে নিলাম, কয় টাকা? 10,000 টাকা। ওকে, তাহলে এই 10,000 টাকাকে আমরা কি বলবো? পুরাতন কুরিন সঞ্চিতি, রাইট? এবং প্রশ্নে তোমাকে বললো ডিসেম্বরের 31 তারিখে, হ্যাঁ, তোমার ফান্ডে থাকতে হবে, কুরিন সঞ্চিতি নামক ফান্ডে, কুরিন সঞ্চিতি নামক ফান্ডে থাকতে হবে কত? 5,000 না, ধরো 8,000 টাকা বা 18,000 টাকা থাকতে হবে। কত থাকতে হবে? 18,000 টাকা। তাহলে এইটাকে আমরা কি বলবো? নতুন কুরিন সঞ্চিতি বা সমাপনী কুরিন সঞ্চিতি। তাহলে দেখো আমরা যেই ফান্ডের কথা বলতেছি, কুরিন সঞ্চিতি নামক ফান্ড, এই ফান্ডে বছরের স্টার্টিং ডেতে বা শুরুতে কয় টাকা ছিল? 10,000 টাকা ছিল। এটা হলো আমাদের পুরাতন কুরিন সঞ্চিতি। আর বছরের শেষের দিনে আমাদের এই ফান্ডে ব্যালেন্স থাকতে হবে কয় টাকা? এই যে নতুন কুরিন সঞ্চিতি 18,000, এটা দ্বারা আমরা কি বুঝতেছি? নতুন কুরিন সঞ্চিতি 18,000 টাকা রাখতে হবে। এই কথাটার মানে কি? যে হিসাবকালের লাস্টের ডেতে আমাদের সঞ্চিতি নামক ফান্ডে কত টাকা থাকতে হবে? তার মানে এটাকে আমরা ব্যালেন্স সিডিও বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি? ব্যালেন্স সিডি। আমরা ব্যালেন্স বিডিসিডি দিয়ে তো অভ্যস্ত, রাইট? এটা হলো আমার কুরিন সঞ্চিতি ফান্ডের ব্যালেন্স সিডি, অর্থাৎ একদম লাস্টের ডেতে ডিসেম্বরের 31 তারিখে আমার এই ফান্ডে যে টাকাটা থাকতে হবে। আর এটা হলো কি স্যার? ব্যালেন্স বিডি। এটা কি স্যার? ব্যালেন্স বিডি, অর্থাৎ বছরের প্রথম দিন আমার ফান্ডে যে টাকাটা আছে। এখন বলো তো আমার টাকাটা এই সারা বছর ব্যাপী বাড়বে কমবে, বাড়বে কমবে, হ্যাঁ, কুরিন সঞ্চিতি নামক ফান্ডে টাকা কি ফিক্স থাকবে না বাড়বে কমবে, বাড়বে কমবে? বলো তো কোন টাকাটা বাড়বে কমবে, এইটা না এইটা? নো, ব্যালেন্স সিডি মানে কি? 25 সালের লাস্টের দিনে যে টাকাটা থাকতে হবে। তাহলে এই টাকাটা বাড়া কমার কোনো সুযোগ আছে? নাই। তাহলে সারা বছর ব্যাপী বাড়বে কমবে, বাড়বে কমবে কে বলো তো? ব্যালেন্স বিডি। কে বাড়বে কে কমবে? অথবা বাংলা যদি বলো পুরাতন কুরিন সঞ্চিতি, রাইট? তাহলে এই যে আমার ফান্ডের যে পুরাতন কুরিন সঞ্চিতি, তাহলে দেখো আমি দেখাই, তাহলে আমি এখানে বললাম, বলতে পারি কি? পুরাতন কুরিন সঞ্চিতি, রাইট? কত টাকা স্যার? 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। আর বছর শেষে যেটা থাকবে ওটার নাম কি? নতুন কুরিন সঞ্চিতি। কয় টাকা স্যার? এখানে ক্লোজ না, কারণ এটা তো আর বাড়বে কমবে না এটা। এখন এই যে আমার পুরাতন কুরিন সঞ্চিতি, এই টাকাটা কখন বাড়বে? যদি আমি নতুন করে ফান্ডে টাকা জমা করি। কখন কমবে? যদি কুরিন হয়। কি হয় স্যার? কুরিন হয়। আচ্ছা ধরো এখানে আমাদের দুইটা ইনফরমেশন দিল, হ্যাঁ, একটা হলো অবলোপনকৃত কুরিন, অবলোপনকৃত কুরিন, অবলোপনকৃত কুরিন, অর্থাৎ আমরা অলরেডি কুরিন বাবদ লিখে ফেলছি, বাদ দিয়ে ফেলছি, হিসাবভুক্ত করে ফেলছি, এমন কুরিনের পরিমাণ দেয়া আছে। ধরো কত স্যার? 5,000 টাকা। আর কি বললো? অবলোপন যোগ্য কুরিন। কি বললো স্যার? অবলোপন যোগ্য কুরিন। ওকে, কত টাকা? ধরো অবলোপন যোগ্য কুরিনের পরিমাণ 4,000 টাকা। কত টাকা? 4,000 টাকা। ধরো এই দুইটা ইনফরমেশন দিয়ে দিস। অলরেডি আমরা 2025 সালে কুরিন বাবদ বাদ দিয়ে ফেলছি, হিসাবভুক্ত করে ফেলছি, লিখে ফেলছি কত টাকা?
5,000 টাকা। আর এখনো লেখা হয় নাই, বাট লিখতে হবে, বাদ দিতে হবে, ধার্য করতে হবে কুড়িন বাবদ কয় টাকা। এখন আমার প্রশ্ন হলো, এই যে অবলোপনকৃত কুড়িন বলো, অবলোপনযোগ্য কুড়িন বলো, কুড়িন হইলে কি হয়? আচ্ছা, তো আমার প্রশ্ন হলো অবলোপনকৃত কুড়িন বলো আর অবলোপনযোগ্য কুড়িন বলো, যেই কুড়িনই হোক না কেন, কুড়িনের কারণে আমার কুড়িন সঞ্চিতির যে পুরনো তহবিলটা আছে, এই পুরাতন কুড়িন সঞ্চিতি, এটা বাড়বে না কমবে? কমবে। কি হবে স্যার? কমবে। তাহলে অবলোপনকৃত কুড়িনের কারণে আমাদের এই যে পুরাতন কুড়িন সঞ্চিতি বা কুড়িন সঞ্চিতি ফান্ডের যে বিগিনিং ব্যালেন্স, এই ব্যালেন্সটা কি বাড়বে না কমবে? তাহলে অবলোপনকৃত কুড়িন এটা কি হবে বলো তো? পুরাতন কুড়িন সঞ্চিতি থেকে মাইনাস হবে। তাহলে আমি এখানে মাইনাস করলাম কি? অবলোপনকৃত কুড়িন, নাকি অবলোপনকৃত কুড়িন, আমি অবলোপনকৃত কুড়িন মাইনাস করলাম কয় টাকা স্যার? 5,000 টাকা। তো যদি মাইনাস করি তাহলে আমার ফান্ডে আছে কত? এরপরে কি বলছে? অবলোপনযোগ্য কুড়িন 4,000। এই অবলোপনযোগ্য কুড়িন, এটাও তো কুড়িন, এটার কারণেও আমার এই কুড়িন সঞ্চিতি ফান্ডের টাকাটা বাড়বে না কমবে? কমবে। তাহলে আমি মাইনাস করব অবলোপনযোগ্য কুড়িন, রাইট? অবলোপনযোগ্য কুড়িন কয় টাকা বলো তো? 4,000 টাকা। মাইনাস করলাম। তাহলে এখন আমার ফান্ডে আছে কত? এখন বলো, আমার স্টার্টিং ডেতে জানুয়ারির 1 তারিখে কুড়িন সঞ্চিতি নামক ফান্ডে কয় টাকা ছিল? 10,000। আমরা কুড়িন অবলোপন করলাম কত? ফলে আমার ফান্ড 10,000 থেকে 5,000 কমে হইল কত? 5,000। দেন আমরা অবলোপন করব কত? 4,000। এটার কারণেও কি হলো? আমার কুড়িন সঞ্চিতি নামক ফান্ড থেকে 4,000 কমে গেল। এখন আমার ফান্ডে আছে কত? 1,000। ফান্ডে আছে কত? 1,000। কিন্তু বছর শেষে আমার ফান্ডের কত টাকা রাখতে বলছে? ম্যানেজমেন্ট আমাকে বলছে এই ফান্ডে কত রাখতে হবে? 18,000। ফান্ডে রাখতে হবে কত? এই যে নতুন কুড়িন সঞ্চিতি অথবা সমাপনী কুড়িন সঞ্চিতি বা বছর শেষের সঞ্চিতি মানে কি? ব্যালেন্স সিডি, অর্থাৎ বছরের শেষের দিন আমার ফান্ডে থাকতে হবে কত? এখন বলো, আছে কত? ছিল কত? কমছে কত? 9,000। কুড়িন হয়েছে কত? 9,000। ফলে কমছে কত? 9,000। আছে কত ফান্ডে? 1,000। রাখতে হবে কত? তাহলে 1,000 আছে, বাট তোমাকে রাখতে হবে কত? 18,000। এমনি কি 1,000 থেকে 18,000 হবে, নাকি তোমাকে এই ফান্ডে জমা করতে হবে? কত জমা করতে হবে? 17,000। তাহলে আমরা এই ফান্ডে জমা করব কত? 17,000 টাকা, রাইট? তো আমরা যখনই ফান্ডে কোনো টাকা জমা করবো, এই সঞ্চিতি ফান্ডে যে টাকাটা আমরা জমা করব, কি নামে জমা করব? কুড়ির নামে। কি নামে? কুড়ির নামে। কি নামে? কুড়ির নামে বা চার্জযোগ্য কুড়ির নামে। তাহলে এই যে জমা করলাম 17,000 টাকা, এই জমাকৃত 17,000 টাকার নামই হচ্ছে কি স্যার? চার্জযোগ্য কুড়িন। এই 17,000 টাকার নাম কি? চার্জযোগ্য কুড়িন। তাহলে যদি তোমাকে বলে চার্জযোগ্য কুড়িন কত, ধরো এই যে এই ইনফরমেশন দিয়ে এখন তোমাকে বললো, মানে প্রশ্ন বললো, প্রশ্নটা কি? প্রশ্ন হলো চার্জযোগ্য কুড়িন, চার্জযোগ্য কুড়িন বা অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো, বা অনাদায়ী পাওনা খরচের পরিমাণ কত, এটা হলো প্রশ্ন। চার্জযোগ্য কুড়িনের পরিমাণ কত বা অনাদায়ী পাওনা খরচের পরিমাণ কত? এখন তুমি কি বলবা? অনাদায়ী পাওনা খরচের পরিমাণ 9,000 টাকা, অবলোপনকৃত 5,000, অবলোপনযোগ্য 4,000, দুইটা যোগ করলে কত হয়? 9,000। উত্তর হলো 9,000 টাকা। ওই যে প্রথমে যেটা আমি বলছিলাম, প্রথমে আমি যেই কথাগুলো বলে স্টার্ট করছি আজকের ক্লাস, তখন কিন্তু বুঝো নাই। বুঝছো যে কুড়িন খরচের পরিমাণ কত, চার্জযোগ্য কুড়িনের পরিমাণ কত? তার মানে এই যে অবলোপনকৃত কুড়িন, অবলোপনযোগ্য কুড়িন, আমি তো প্রশ্নে দুইটা কুড়িন দেখতেছি, এই দুইটারে যোগ করে দিই, হবে? নো, হবে না। তাহলে চার্জযোগ্য কুড়িন বা কুড়িন খরচ বা প্রকৃত কুড়িন খরচের পরিমাণ কত, এই প্রশ্ন যদি করে, তাহলে তোমাকে কি বের করতে হবে বলো তো? এই কুড়িন সঞ্চিতি ফান্ডে তুমি নতুন করে কত টাকা জমা করবা সেটা বের করতে হবে। আমার ফান্ডে ছিল কত? 10,000।
কুরিন হয়েছে কত 9,000, ফলে এখন ফান্ডে আছে কত 1,000, বছর শেষে থাকতে হবে কত 18,000। তাহলে আমি নতুন করে কত জমা করব? এই যে নতুন করে আমি ফান্ডে, সঞ্চিতি ফান্ডে যে টাকাটা জমা করব, এই টাকাটার নামই হচ্ছে কি স্যার? 4+কুরিন। কি স্যার? 4+কুরিন, অথবা অনাদায়ী পাওনা খরচের পরিমাণ। বুঝতে পারছো? গুড। এখন বিষয় হলো, এই যে আমি মেথডটা দেখাইলাম যে আমরা বছর শুরু করি কি ডিসেম্বরের 31-এ না 1 জানুয়ারিতে? তাহলে আমরা কি নিয়ে, কোন ফান্ড নিয়ে বা কোন কুরিন সঞ্চিতি নিয়ে আমরা বছর স্টার্ট করব? পুরাতনটা নিয়ে। কি নিয়ে? পুরাতনটা নিয়ে আমরা বছর স্টার্ট করব। পুরাতন কুরিন সঞ্চিতি নিয়ে বছর স্টার্ট করলাম। এবার যতবার কুরিন হবে ততবার আমার ফান্ডে টাকা বাড়বে না কমবে? কমতে থাকবে। আমরা পুরাতনটা নিয়ে স্টার্ট করছি, যতবার কুরিন হয়েছে কমতেছে। আর নতুন কুরিন সঞ্চিতি বলতে আমরা কাকে বলতেছি? সমাপনীকে। কাকে? সো আমার ফান্ডে যা আছে আর নতুন সঞ্চিতি যা, এর ব্যবধানটাই হলো কি 4+কুরিন। অর্থাৎ এই টাকাটা আমি কুরিন সঞ্চিতি ফান্ডে জমা করব। কি নামে জমা করব? কুরিন খরচ নামে জমা করব। ক্লিয়ার? এখন দেখো, বুঝার জন্য এই ফরম্যাটটা, বাট আমরা যখন ম্যাথ করি, ম্যাথ করার সময় আমরা কিন্তু 4+কুরিন নির্ণয় করার জন্য এই ফরম্যাটটা ব্যবহার করি না। কেন? কারণ এই ফরম্যাটে 4+কুরিন কি সবার শেষে বলো? না। তাহলে আমাদের অ্যান্সার তো অলওয়েজ কোথায় রাখতে হয়? সবার। তো 4+কুরিনটাকে সবার শেষ। যদি তুমি এই ফরম্যাট ফলো করো এটা ভুল হবে না, বাট আমরা এই ফরম্যাটটা ফলো করি না। আমরা কোন ফরম্যাটটা ফলো করি জানো? আচ্ছা স্যার, ওকে, তো চলো আমরা স্টার্ট করি। তো আমরা স্যার এই কনসেপ্টটাকে এক্সপ্লেইন করার জন্য বা বুঝার জন্য এই ফরম্যাটটা ইউজ করি। হ্যাঁ, বাট আমরা যখন মানে ম্যাথ করব, ম্যাথ সলভ করব, তখন এই ফরম্যাটটা তোমরা চাইলে ফলো করতে পারো, কিন্তু এই ফরম্যাটটা ফলো না করে আরেকটা ফরম্যাট তোমরা ইউজ করতে পারো। হ্যাঁ, সেটা কি ফরম্যাটটা দেখো? সেটা হলো, আমরা স্টার্ট করব কি দিয়ে জানো? নতুন কুরিন সঞ্চিতি দিয়ে। কি দিয়ে স্টার্ট করব? আচ্ছা বলো, আমাদের নতুন কুরিন সঞ্চিতি মানে কি? ওই যে সমাপনী কুরিন সঞ্চিতি কত 18,000, এটার সাথে আমরা যোগ করে দেব। ওইখানে তো আমরা কুরিন খরচগুলো বাদ দিতাম। পুরাতন থেকে বাদ মানে কি? নতুনের সাথে যোগ। আমরা কিন্তু এখন আর পুরাতন দিয়ে শুরু করতেছি না, আমরা শুরু করতেছি কি দিয়ে? নতুন দিয়ে। সো কাজগুলো উল্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, যোগ হবে অবলোপনকৃত, তাই না? এই যে অবলোপনকৃত কুরিন কত স্যার? 5,000। দেন আবার যোগ হবে, সেটা কি? অবলোপনযোগ্য কুরিন। অবলোপনযোগ্য কুরিন কত স্যার? 4,000। এখন আমি যদি যোগ করি, টোটাল কত হয় বলো তো? 27,000। টোটাল হয় কত? 27,000। এইখান থেকে আমরা মাইনাস করে দিব। কি মাইনাস করে দিব? পুরাতন কুরিন সঞ্চিতি। পুরাতন কুরিন সঞ্চিতি কত? 10,000। ওকে, তাহলে আমাদের কোয়েশ্চেনে থাকে কত? মানে আমরা মানে তাহলে মাইনাস করলে থাকে কত? এই 17,000 টাকাকে আমরা কি বলবো? চার্জযোগ্য কুরিন বা অনাদায়ী পাওনা খরচের পরিমাণ। তো দেখো এইখানে কত বের হয়েছে? 17,000। এইখানেও কত? তোমরা তো এটা বুঝেছো, রাইট? এটা কি বুঝো নাই? আচ্ছা, কনসেপ্ট অনুযায়ী এটা বুঝা, মানে এই যে আমরা যে কনসেপ্টটা চিন্তা করি, আমরা স্টার্ট করতেছি কাকে দিয়ে? পুরাতন কুরিন সঞ্চিতিকে দিয়ে। যতবার কুরিন হইতেছে ততবার আমার ফান্ড থেকে টাকা কমতেছে। আর নতুন কুরিন সঞ্চিতি মানে কি? সমাপনী কুরিন সঞ্চিতি। সো ফান্ডে কত আছে আর সমাপনী কত, এই দুইটার পার্থক্যই হলো 4+কুরিন, যেটা আমাকে জমা করতে হবে। তো এই ফরম্যাটটা কি করতেছে? আমার কনসেপ্টটাকে রিপ্রেজেন্ট করতেছে। আর ম্যাথমেটিক্যালি তুমি যদি মানে প্রবলেমগুলো শো করতে চাও, তখন তুমি এই ফরম্যাটটাকে ইউজ করবা। তাহলে এই ফরম্যাটটা কি? নতুন কুরিন সঞ্চিতি যোগ পুরাতন কুরিন যোগ নতুন কুরিন বা পুরাতন কুরিন সঞ্চিতি। ওকে, এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, এটা বলি আমি, তোমরা এখানে যারা আসছো, যারা ক্লাস 9-10-এ বা এসএসসিতে কমার্সে ছিল, তারা আর্থিক বিবরণী করেছো না? আচ্ছা, আর্থিক বিবরণীতে তোমরা কুরিন সঞ্চিতি এইগুলো দেখিয়েছো কিনা? আয় বিবরণীতে দেখিয়েছো। কিভাবে? ফার্স্টে কি দেখিয়েছিল? পুরাতন কুরিন, যোগ করছো কি? নতুন কুরিন, দেন যোগ করছো কি? নতুন কুরিন সঞ্চিতি, সবার শেষে বাদ দিয়েছো কি? দেখো তো মিলে কি মিলে না? মিলছে? কনসেপ্ট
মানে এটা কনসেপ্ট না, মানে ফরম্যাটটা। তাহলে নতুন কুড়িন সঞ্চিতি যোগ পুরাতন কুড়িন যোগ পুরাতন কুড়িন সঞ্চিত, সরি, যোগ নতুন কুড়িন মাইনাস পুরাতন কুড়িন সঞ্চিতি। ওকে, তাহলে আমরা কি পেয়ে যাব স্যার? চার্জ যোগ্য কুড়িন বা প্রকৃত কুড়িন বাবদ খরচ বা অনাদায়ী পাওনা খরচের পরিমাণ। ওকে স্যার? আচ্ছা স্যার, তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখে গেলাম যদি আমাদেরকে বলে চার্জযোগ্য অনাদায়ী পাওনার পরিমাণ নির্ণয় করো, তাহলে আমরা এই ফরম্যাটটাকে ব্যবহার করব। ওকে, তো আমরা ছকটা স্টার্ট করব কাকে দিয়ে? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিকে দিয়ে। ওকে, এটার সাথে আমরা যোগ করব কাকে? পুরাতন অনাদায়ী পাওনাকে। দেন আমরা যোগ করব কাকে? নতুন অনাদায়ী পাওনাকে। এবং আমরা যে যোগফলটা পাবো, সরি, এই তিনোটার যে যোগফল আমরা পাবো, এই যোগফলটা থেকে আমরা মাইনাস করব কাকে? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিকে। এখানে কিন্তু একটা ভুল আসছে, এটা হবে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। দেন আমরা যেই রেজাল্টটা পাচ্ছি এখানে, এই রেজাল্টটার নাম দিয়ে দিব কি স্যার? চার্জযোগ্য অনাদায়ী পাওনা। এই চার্জযোগ্য অনাদায়ী পাওনা, প্রকৃত অনাদায়ী পাওনা খরচ, প্রকৃত কুড়িন খরচ, এগুলা কি একই কথা? ওকে স্যার? আচ্ছা, তাহলে আমাদের পুরো কনসেপ্টটা কি মাথায় ঢুকেছে? তাহলে দেখো, আমরা যখন এই চ্যাপ্টারটা করব তখন আমরা ধরেই নেব যে আমাদের কুড়িন সঞ্চিতি নামক ফান্ড আছে। কি আছে? কুড়িন সঞ্চিতি নামক ফান্ড আছে। দ্যাটস ওয়াই যখনই আমাদের কুড়িন হবে, আমরা কুড়িন খরচ ডেবিট না লিখে আমাদের এই কুড়িন সঞ্চিতি নামক ফান্ডটাকে ডেবিট করে দেব। ওকে, এভাবে যতবার কুড়িন হবে ততবারই আমরা ফান্ডটাকে কমিয়ে দেব, ডেবিট করে দেব। আর এই ফান্ডে যদি আমি টাকা বাড়াই, টাকা জমা দেই, যত টাকা আমি জমা দেব ঠিক তত টাকাকে আবার কুড়িন খরচ হিসেবে দেখাবো। ওকে, তাহলে এই অধ্যায়ে কুড়িন খরচ বলতে কাকে বোঝাচ্ছে? ফান্ডে আমি নতুন করে কত টাকা জমা দিচ্ছি তাকে, নট কত টাকা কুড়িন হচ্ছে। কত টাকা আমি কুড়িন বাবদ অবলোপন করলাম, কত টাকা অবলোপনযোগ্য কুড়িন, সেটাকে কিন্তু কুড়িন খরচ বলা হচ্ছে না। বরঞ্চ আমি কুড়িন সঞ্চিতি ফান্ডে নতুন করে কত টাকা জমা করছি, দিচ্ছি, সেই নতুন করে জমাকৃত টাকাটাকেই আমরা কি বলবো স্যার? কুড়িন বা অনাদায়ী পাওনা বা চার্জযোগ্য কুড়িন বা প্রকৃত অনাদায়ী পাওনা খরচ। ওকে স্যার? তো চলো আমরা কমপ্লিট করি। আচ্ছা, এই যে আমি যে ইয়েটা মানে ছকটা দেখাচ্ছি, হ্যাঁ, তো এই ছকে একটা বিশেষত্ব আমি তোমাদেরকে বলি, বিশেষত না মানে কিছু জিনিস, যে এখানে আমি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বলতেছি, রাইট? এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি দ্বারা কি বোঝাচ্ছে? এটা যদি আমার সঞ্চিতি ফান্ড হয়ে থাকে, এটা যদি আমার ফান্ড হয়ে থাকে, ধরো এটা হলো জানুয়ারির 1 তারিখ, এটা হলো ডিসেম্বরের 31 তারিখ। তো ডিসেম্বরের 31 তারিখে আমার ফান্ডে যে টাকাটা থাকতে হবে, অর্থাৎ হিসাবকালের লাস্টের দিন, ক্লোজিং ডেতে ব্যালেন্স সিডি হিসেবে বা ক্লোজিং ব্যালেন্স হিসেবে আমার যে টাকাটা থাকতে হবে, ওই টাকাটাই কি স্যার? এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ যা, আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি ফান্ডের ক্লোজিং ব্যালেন্সটা কি তাই, বা সমাপনী জেটটা কি তাই। ওকে স্যার? আচ্ছা, আবার এই যে এখানে যেটা লেখা আছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, তো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, আচ্ছা এটা হলো ব্যালেন্স বিডি, রাইট? এটা কি স্যার? ব্যালেন্স বিডি। আচ্ছা, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বলতে কি বোঝানো হয়? যে এই যে আমাদের সঞ্চিতি ফান্ড, অনাদায়ী পাওনা সঞ্চিতি নামক যে ফান্ড, এই ফান্ডে জানুয়ারির 1 তারিখে যে টাকাটা জমা আছে, সেই টাকাটাকেই আমরা কি বলবো স্যার? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বলতে আমরা কি বুঝি? যে আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি ফান্ডের প্রারম্ভিক জের বা ব্যালেন্স বিডি বা ব্যালেন্স কি স্যার? বিডি। ও এটা, হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই সিডি হবে, এটা ভুল লিখছি। তাহলে এটা হলো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি মানে কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি ফান্ডের প্রারম্ভিক জের বা ব্যালেন্স বিডি। আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মানে কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি ফান্ডের ক্লোজিং সমাপনী জের অথবা ব্যালেন্স সিডি, তো যেটা থাকতে হবে। তো যেই জেরটা নিয়ে আমরা বছর শুরু করতেছি, হিসাবকাল শুরু করতেছি অনাদায়ী পাওনা সঞ্চিতির, ওই জেরটাকে
ওই প্রারম্ভিক জেরটাকে আমরা কি বলবো? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আর বছর শেষে যেই জেরটা নিয়ে আমরা হিসাবকাল শেষে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতিতে যেই জেরটা নিয়ে হিসাবকাল শেষ করতেছি, অর্থাৎ সমাপনী যেই জের অনাদায়ী পাওনা সঞ্চিতির, সেই জেরটাকে আমরা কি নামে রাখবো? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা ব্যালেন্স সিডি। ওকে স্যার, তার মানে বছর শেষে মাস্ট বি আমার এই টাকাটা থাকতেই হবে। ওকে, আর আমি স্টার্ট করছি এই টাকাটা নিয়ে। এখন দেখো, এই পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতির প্রারম্ভিক জের বা ব্যালেন্স বিডি, এটা কি ফিক্সড নাকি এটা বাড়ে কমে? তো কমে কি কারণে? কুরিনের কারণে, কুরিন ধার্য করার কারণে, তাই না? অবলোপনকৃত কুরিন, অবলোপনযোগ্য কুরিনের কারণে এই ফান্ডটা কি হয়? কমে। ওকে, কমতে থাকে। তো বছর শেষে আমি সমাপনীর জের মেনটেন করার জন্য নতুন করে যত টাকা জমা করব, সেটাই হচ্ছে কি? কুরিন বা চার্জযোগ্য কুরিন। এই যে এখান থেকে সেটাই পাচ্ছি। ওকে স্যার, আচ্ছা, এই কথাগুলা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমি তোমাদেরকে কয়েকটা এখানে নোটস বলে দিই। এই কথাগুলো আমি নোটস আকারে এখানে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখতে পারো বিষয়গুলো। আচ্ছা, তাহলে এই কথাগুলো আমি কি আকারে দিয়ে দিয়েছি? নোটস আকারে। যেমন এখানে দেখো, এই যে নোট 1, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বলতে অনাদায়ী পাওনা সঞ্চিতির প্রারম্ভিক জের বা ব্যালেন্স বিডিকে বোঝায়। বুঝছো সবাই? তার মানে কাকে বোঝাচ্ছে? এই যে অনাদায়ী, এই যে এটাকে, নাকি এই পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কি জিনিস স্যার? ব্যালেন্স বিডি, অর্থাৎ সঞ্চিতি ফান্ডের যে জেরটা নিয়ে আমি ব্যবসায় হিসাবে স্টার্ট করলাম। নোট 2, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বলতে অনাদায়ী পাওনা সঞ্চিতির সমাপনী জের বা ব্যালেন্স সিডিকে বোঝায়। বুঝছো সবাই? তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বলতে আমরা কি বুঝতেছি? ব্যালেন্স সিডিকে বুঝতেছি। কি বুঝতেছি? ব্যালেন্স সিডি, অর্থাৎ সমাপনী জের। ওকে, তার মানে কোনটা বলো তো? এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, অর্থাৎ আমার সঞ্চিতি ফান্ডের ব্যালেন্স সিডি। এরপরে নোট 3-তে কি বলছে দেখো, এই কথাটা একটু পড়ে দেখো। অনাদায়ী পাওনা খরচ বলতে অনাদায়ী পাওনা সঞ্চিতি ফান্ডে নির্দেশিত সমাপনী জের সংরক্ষণের জন্য নতুন করে যত টাকা স্থানান্তর করা প্রয়োজন তার পরিমাণকে বোঝায়। বুঝছি না? আমার প্রারম্ভিক জেরটা কুরিনের কারণে বারবার কি হইতেছে? কমতেছে, তাই না? তাহলে দেখো, আমার প্রারম্ভিক জের কত ছিল? ধরো 10 টাকা, আমরা কুরিন ধার্য করলাম 5 টাকা, এখন আছে কত? 5 টাকা। আবারও ধার্য করলাম কুরিন 2 টাকা, এখন আছে কত? তাহলে আমার ফান্ডে 10 টাকা ছিল, এখন আছে কত? 3 টাকা। কিন্তু যারা পরিচালক বা ওনার, তারা নির্দেশ দিল আমাকে যে এই ফান্ডে 15 টাকা রাখতে হবে। কয় টাকা? তার মানে এটা কি ব্যালেন্স বিডি না? আর এটা কি ব্যালেন্স সিডি। এটা কি পুরাতন কুরিন সঞ্চিতি, আর এটা কি নতুন কুরিন সঞ্চিতি, তাই না বলো? এখন আমার ফান্ডে আছে কত? রাখতে বলছে কত? এই যে এটাই বলছে, এই যে অনাদায়ী পাওনা খরচ বলতে অনাদায়ী পাওনা সঞ্চিতি ফান্ডে নির্দেশিত সমাপনী জের সংরক্ষণের জন্য নতুন করে যত টাকা স্থানান্তর করা প্রয়োজন। তাহলে আমি যদি মেয়াদকাল শেষে 15 টাকা রাখতে চাই, তাহলে আমার ফান্ডে এখন আছে কত? তাহলে নতুন করে জমা করতে হবে কয় টাকা? এই 12 টাকাকেই আমরা কি বলবো? কুরিন খরচ। কি বলবো স্যার? কুরিন খরচ। নতুন করে যত টাকা স্থানান্তর করার প্রয়োজন তার পরিমাণকে বুঝে। বুঝছো নাকি বুঝো নাই? বুঝতে পারছি? তাহলে অবলোপনকৃত কুরিন কত? এটাকে কুরিন খরচ বলা যাবে না। অবলোপন যোগ্য কুরিন কত? এটাকে কি কুরিন বলা যাবে? তা কুরিন বলতে এসেছি আমি কাকে? ওই যে সমাপনীর জের মেনটেন করার জন্য আমি যত টাকা নতুন করে ফান্ডে জমা করতেছি, ওই টাকাটাই হলো কি? কুরিন। কি স্যার? কুরিন বা চার্জযোগ্য কুরিন বা অনাদায়ী পাওনা খরচের পরিমাণ। ওকে স্যার, কারণ এখানে ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন তোমরা বলতে পারো যে কেন স্যার এটা হইলো? অবলোপনকৃত কুরিনকে আমি কেন কুরিন বলবো না? অবলোপনযোগ্য কুরিন 2 টাকা কেন কুরিন বলবো না? অবলোপনকৃত কুরিন 5 টাকা কেন কুরিন বলবো না? আমি কেন এটা বলবো না? কুরিন কেন বলবো না? ওইটার একটা কারণ ব্যাখ্যা।
যে কারণ অনাদায়ী পাওনা সঞ্চিতি বৃদ্ধি করা হলে তার বিপরীতে অনাদায়ী পাওনা খরচ বৃদ্ধি করা হয়। ওই যে আমি 12 টাকা ফান্ডে জমা দিলাম, তো অনাদায়ী পাওনা সঞ্চিতি ফান্ডে আমি যখনই টাকা জমা করব বা বাড়াবো, তখন যেমন সঞ্চিতিকে আমি বাড়াচ্ছি, ঠিক তেমনি সাথে সাথে আমি কি করতেছি, কুরিন খরচটাকেও বাড়াই দিচ্ছি। তার মানে কুরিন সঞ্চিতি ফান্ডে যদি তুমি টাকা জমা করতে চাও, অবশ্যই তোমার কুরিন খরচকে কি করতে হবে, ডেবিট করতে হবে। কুরিন সঞ্চিতি ফান্ডে আমি 12 টাকা জমা করলাম, এটা জাবেদা কি জানো? কুরিন সঞ্চিতি ফান্ডে 12 টাকা জমা করা হলো, এটা একটা লেনদেন নাকি না? এটা জাবেদা কি হবে? কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট। আচ্ছা আমি আবার বলি, কুরিন সঞ্চিতি ফান্ডে 12 টাকা জমা করা হলো, এটা জাবেদা বলতে পারবা? তো কুরিন সঞ্চিতি ফান্ডে যদি আমি জমা করি, তাহলে আমার কাছে টাকা আসতেছে না যাচ্ছে? তাহলে নগদান ক্রেডিট, আর কুরিন সঞ্চিতিতে যাচ্ছে, কুরিন সঞ্চিতি ডেবিট। এইভাবে যদি কেউ করো, এই মকলা মার্কা জাবেদা করলে কিন্তু শেষ। এই জাবেদা এখানে কার্যকর হবে না। কারণ দেখো, আমি সঞ্চিতি ফান্ডে যদি টাকা জমা করি, ওই টাকা কি আমার যাচ্ছে না? আমার টাকা আমার কাছেই থাকতেছে, টাকা যাচ্ছেও না, টাকা আসতেছেও না। সো এখানে নগদ টাকার কোনো হিসাব নেই। সঞ্চিতি যত সঞ্চিতি আছে, পাওনাদার বার্তা সঞ্চিতি ডেবিট, বাকি যত সঞ্চিতি আছে সমস্ত সঞ্চিতি কি বলো? তাহলে আমার কুরিন সঞ্চিতি ফান্ডে যদি টাকা জমা করি, তাহলে আমার কুরিন সঞ্চিতি ফান্ডে টাকা বাড়তেছে। সো কুরিন সঞ্চিতি কি ক্রেডিট? হ্যাঁ, আর কুরিন সঞ্চিতি ফান্ডে আমি যখনই টাকা বাড়াবো, অবশ্যই আমাকে কি করতে হবে, কুরিন খরচটাকে বাড়াইতে হবে। সো কুরিন খরচ ডেবিট। বুঝছো? এই কারণে যে কুরিন খরচ কত, ওই ফান্ডে যা জমা করছি তত। ওকে, বুঝছো? অবলোপনকৃত অনাদায়ী পাওনা এবং অবলোপনযোগ্য অনাদায়ী পাওনার জন্য অনাদায়ী পাওনা সঞ্চিতিকে হ্রাস করা হয়। কেন? এই যে অবলোপনকৃত কুরিনকে আমি কুরিন কেন বলি না, অবলোপনযোগ্য কুরিনকে কুরিন কেন বলি না? কারণ এই কুরিনগুলার জন্যই তো আমি ফান্ড বানাইছি, আর ফান্ড বানানোর সময় আমি তো আগেভাগেই কুরিন খরচ দেখায় ফেলছি। তার মানে অবলোপনকৃত কুরিন, অবলোপনযোগ্য কুরিনগুলোর জন্য আগেই আমি কুরিন খরচ ডেবিট করে রাখছি। সো এখন যদি আবার আমি অবলোপনকৃত কুরিনের জন্য কুরিন হিসাব লিখি, অবলোপনযোগ্য কুরিনের জন্য কুরিন হিসাব লিখি, তাহলে আমি এক কুরিন কয়বার দেখায় ফেললাম? 2 বার। এটা ডাবল হয়ে যাচ্ছে। এই কারণে আমরা দেখাই না, আমরা ওই ফান্ডটাকে কি করি, কুরিন সঞ্চিতি ফান্ডটাকে ডেবিট করে দিই অবলোপনকৃত কুরিনের জন্য বা অবলোপনযোগ্য কুরিনের জন্য। ওকে, এই তাহলে এই নোটটা কি অনেক ইম্পর্টেন্ট না বলো? এতক্ষণ যা বুঝাইছি, যা পড়াইছি, এই সব কিছু দেখো আমি নোট আকারেও দিয়ে দিছি, যেন স্লাইডটা দেখলে তোমরা সব কিছু বুঝতে পারো। ওকে, এরপরে আসো নোট 4। আচ্ছা, নোট 4 কি? দেখো কতগুলো নোট আমি বের করছি ওই ছোট্ট একটা ছক থেকে। আচ্ছা, নোট 4 হলো, যদি প্রশ্নে বছর শেষের সমাপনী দেনাদার দেয়া থাকে, প্রশ্নে বছর শেষের সমাপনী দেনাদার যদি দেয়া থাকে। ওকে, আচ্ছা এই নোটটা এখন প্রাসঙ্গিক না, এটা আমি তোমাদের পরে বুঝি। এই নোটটা এখন বললে তোমরা আগামাথা কিছুই বুঝবা না। এই নোটটা হলো জাবেদা করার সময়ের নোট। হ্যাঁ, সো এটা আমি স্কিপ করি। ওকে, তো চলো আমি তোমাদেরকে একটা মানে প্র্যাকটিক্যাল ম্যাথ ক্যালকুলেশন দেখাই। হ্যাঁ, আচ্ছা এটা একটা কোয়েশ্চেন এবং এটা সম্মিলিত বোর্ডে এসে 2018 সালে। 2018 সালে এই কোয়েশ্চেনটা সম্মিলিত বোর্ডে আসছে, ঢাকা, দিনাজপুর, সিলেট, যশোর, অনেকগুলো বোর্ডেই এই সেম কোয়েশ্চেনটাই এসছে। ওকে, সো এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমাদের বেলাও আসতে পারে এই টাইপের। ওকে, তো দেখো স্যার, এখানে পরপর 2টা বছর দেয়া আছে। ওকে, একটা হলো 2016 সাল আর একটা হলো কি 2017 সাল। আচ্ছা স্যার তোমরাই বলো তো, যেটা 2016 সালের সমাপনী, ওইটাই 2017 সালের জন্য কি হবে? সিম্পল। তাহলে 2016 সালের সমাপনী কুরিন সঞ্চিতি বা নতুন কুরিন সঞ্চিতি, নতুন কুরিন সঞ্চিতিটাই তো সমাপনী কুরিন সঞ্চিতি। তাহলে যেটা 16 সালের নতুন কুরিন সঞ্চিতি বা সমাপনী কুরিন সঞ্চিতি, ওইটাকেই ধরে আমরা 17 সালের কি বানাবো বলো তো? প্রারম্ভিক কুরিন সঞ্চিতি বা পুরাতন কুরিন সঞ্চিতি। সহজ। দেখো 16 সালের এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি 1 মানে প্রারম্ভিক বা পুরাতনটা দেয়া আছে, বাট দেখো 17 সালেরটা দেয়া নেই। কোনো ব্যাপার না। কেন ব্যাপার না? কারণ হলো এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে, তো অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে যেটা, সেটাই কি?
সেটাই কি সমাপনী, রাখতে হবে ফান্ডে বছর শেষে, মেয়াদকাল শেষে, হিসাবকাল শেষে, সেটাই কি সমাপনী। তার মানে এটা হলো 16 সালের সমাপনী বা নতুন করে সঞ্চিতি। তাহলে এইটা যা হবে এই ফিগারটাই এখানে চলে আসবে না বলো? আমি কি ভুল বলতেছি না? ওকে, তো আসো এখন আমরা এই কটা একটু কমপ্লিট করি। হ্যাঁ, আমি জাস্ট করাবো, বাকিগুলা না, টেনশন নেওয়ার কিছু নেই, ভয় পাও না, ক্লাস বড় হয়ে গেছে না। না না, এইগুলো আমি তো এখনও তোমাদের জাবেদা শেখাই নাই বা খতিয়ান শেখাই নাই। আচ্ছা, এখানে কি বলছে? অনাদায়ী পাওনার পরিমাণ নির্ণয় করো। কি হয় প্রশ্নটা কি? অথবা অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো, অথবা চার্জযোগ্য কুরিনের পরিমাণ নির্ণয় করো। এই সবগুলো কথাই কি সেম। ওকে, তো চলো আমরা ছক ব্যবহার করি। যে আমরা একটু আগে তো ছক শিখলাম। আচ্ছা, আমরা আরেকবার বলি তো, অনাদায়ী পাওনা বা কুরিন বা অনাদায়ী পাওনা খরচ নির্ণয় করার জন্য আমরা যে ফরম্যাটটা ইউজ করি, এটা স্টার্ট করি কাকে দিয়ে? তোর বিয়ে শাদী দিব না, এত বোঝানোর পরেও যদি তুই এই কথা কস। কি দিয়ে? নতুন কুরিন সঞ্চিতি। এই নতুন কুরিন সঞ্চিতি প্রারম্ভিক না সমাপনী? হ্যাঁ, তাহলে আমরা ছকটাই স্টার্ট করব কি দিয়ে? ওটা তো বুঝার জন্য, বাট অঙ্ক করার জন্য আমরা কি দিয়ে শুরু করব? নতুন কুরিন সঞ্চিতি দিয়ে। হ্যাঁ ঠিক আছে, ওইটাই সমাপনী আর নতুন একই। তো আচ্ছা, নতুন কুরিন সঞ্চিতি দিয়ে আমরা স্টার্ট করব। ওকে, দেন আমরা যোগ করব কি? অবলোপনকৃত কুরিন বা লিখিত অনাদায়ী পাওনা, একই কথা। দেন আমরা যোগ করব কি? অবলোপনযোগ্য কুরিন বা অলিখিত অনাদায়ী পাওনা, বুঝছো? অ্যান্ড দেন আমরা কি করব? মাইনাস করে দিব। এই তিনটার যোগফল থেকে মাইনাস করে দিব। কি মাইনাস করব? পুরাতন কুরিন সঞ্চয়, অর্থাৎ প্রারম্ভিক যেটা সেটা। এই যে দেখছো কথাগুলো কত ইম্পর্টেন্ট। এখানে কি কোথাও বলছে স্যার যে এটা নতুন এটা পুরাতন? কিন্তু আমাদের বুঝতে হবে যেটা প্রারম্ভিক সেটাই কি পুরাতন, যেটা সমাপনী সেটাই কি নতুন। এইগুলো যদি কেউ না জানে, না চেনে, না বুঝে, ভাই ওরে কেমনে ম্যাথ করাবো আমি বলো? আর যারা এগুলো না চিনে না বুঝে ম্যাথ করতে চায়, স্যার আমি আসছি আমারে করান, তো যে আমি বলি যে ভাই আমি তো শাহজালাল স্যার, নট শাহজালাল বাবা, যে দোয়া করে ফু দিব আর তুমি শিখে যাবো। হ্যাঁ, তো এটা করা যেতে পারে। এই কোচিং মোচিং বন্ধ করে শাহজালাল বাবার দরবার খুলবো, এক ফু 1000 টাকা, ওইটা ভালো ব্যবসা হবে, তাই না বলো? হ্যাঁ, আচ্ছা ওই ব্যবসাটা ওই, আরে দোয়া কাজে লাগবে না কেন? অবশ্যই লাগবে। ওকে, আচ্ছা ওটা লেখা দিতে হবে আর কি, যে দোয়ার কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি নেই। প্রতি দোয়া ভাই পৃথিবীতে বলো তো কোন মানে কোন এই এই যে এরকম যারা মাজার ব্যবসায়ী, পূজা ব্যবসায়ী, কার দোয়া কাজে লাগে? কারোটাই লাগে না, হুদাই ভণ্ডা, বুঝছো? তাও চলতেছে না। কি বড় বড় বাবা, এদের চেয়ে আমি গিয়ে দেখতে খারাপ না, দাড়িটার এত বড় বড় কস্টিউম, মেকআপ আর্টিস্ট, ঠিক আছে না? আসলে এত কষ্ট কেন করতেছি? তো বাবা হইলেই তো ভালো হইতো। ওকে ওকে, ব্যাপার না, এটা আমাদের এই মানে আমরা আমাদের আর কি ফিউচার প্ল্যান, এটা একটা নতুন প্রজেক্ট। ওকে, প্রত্যয়ের পাশাপাশি শাহজালাল বাবার দরবার। আচ্ছা আসো আমরা করে ফেলি, এবং করলেই ছুটি। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো? এই প্লিজ আমি ছুটি দিয়ে দিব। দেখো, অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয়। অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয়। জানো এই ভণ্ড পীর চেনার উপায় আছে। তুমি দেখবা যেই পীরের মুরিদ হইল মহিলারা, যাইয়া বাবার হাত পা মেসেজ করে, পা মেসেজ করে, মাথায় তেল দেয়। হ্যাঁ, এইগুলো হলো 100% ভণ্ড পীর। এদের ধারে সামনে যাব না, সিরিয়াসলি, এরকম পীরের অভাব নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাদ দিই। বিবরণ এখানে কি স্যার? টাকা। এখানে সরি, নট টাকা, এটা হলো কত সাল? 2016। আর এটা কি হবে? 2017 ইং 2017 ইং। ওকে, আমরা স্টার্ট করতেছি কি দিয়ে? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি দিয়ে।
আচ্ছা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ওকে স্যার, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আচ্ছা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কি টাকা আকারে না পার্সেন্ট? এই তো দিছে ভেজাল বাধা। হ্যাঁ, তো যদি মানে পার্সেন্ট আকারে দেয়, অবশ্যই আমাদেরকে এই পার্সেন্টটা কার উপর ধরতে হবে? দেনাদারের উপর বা প্রাপ্য হিসাবের উপর। আমরা সবসময় নতুন সঞ্চিতির পার্সেন্টেজটা কার উপরে অ্যাপ্লাই করি? চার্জ করি কার উপর? দেনাদার বা প্রাপ্য হিসাবের উপর। তবে নেট দেনাদারের উপর, মোট দেনাদারের উপর না নেট দেনাদারের উপর? নেট দেনাদারের উপর। কার উপর? তাহলে এটা কি নেট দেনাদার না মোট? এটা হচ্ছে মোট। তো এখান থেকে আমরা কি করব? ওই যে অলিখিত অনাদায়ী পাওনা, এটাকে বাদ দিয়ে দিব। তাহলে দেনাদার থেকে আমরা কি করব? অলিখিত অনাদায়ী পাওনা যেটা আছে এটাকে আমরা কি করব? বাদ দিয়ে দিব। হ্যাঁ, আরে বাবা শিখো, এই নাম্বার বাদ দাও, শিখো, চাকরি পাবো, আর নাইলে নাম্বার দিয়ে কিছু পাবো না। আচ্ছা, তাহলে দেখো, তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। হ্যাঁ, আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করব। আমি একটু যদি দেখাই, একটা গণনা, এটা ছকে দেখানো সম্ভব না। হ্যাঁ, একটা গণনায় দেখাই। তাহলে নতুন কত সালের? ফার্স্ট ইয়ারটা কত? 2016 সালের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ইকুয়াল, তাহলে আমরা কার উপরে ধরবো? নেট দেনাদারের উপর। তাহলে দেনাদার কত? আচ্ছা, আমি একটু নিচে দেখাই, কারণ এখানে জায়গা হবে না। 2,26,500। এখান থেকে আমরা মাইনাস করব কাকে স্যার? অলিখিত। দেখো, লিখিতটা কিন্তু অলরেডি মাইনাস করাই আছে, সো লিখিতটা মাইনাস করা যাবে না। কাকে করতে হবে? অলিখিতটাকে। 10,500 গুণ কয় পার্সেন্ট? 1.2%। ওকে, ইকুয়াল, তাহলে এখন কত হয় আমরা একটু ক্যালকুলেট করি। তাহলে 2,592 টাকা। ওকে, এবার আসো আমরা কি করব? 2017 সালের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সমান সমান, এখানে দেখো তো স্যার কত? 1,55,400। এখান থেকে মাইনাস করব কত? এই যে এটা 5,400 গুণ কয় পার্সেন্ট ধরবো? 5%, তাই না? ইকুয়াল কত হয়? 1,55,400 মাইনাস 5,400 গুণ 5%। তাহলে হচ্ছে, ও মাই গড, সরি আমি ইকুয়াল দিই নাই আবার। আচ্ছা, 1,55,400 মাইনাস 5,400 ইকুয়াল গুণ 5%, তাহলে হয় 7,500 টাকা। কত টাকা স্যার? আচ্ছা, আমরা এখন টেনশন ফ্রি, কারণ আমরা 16 সালের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি জানি এবং 17 সালের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটাও কি জানি। সো আমরা ম্যাথ স্টার্ট করতে পারতেছি এখন, তাই না? পারতেছি না? ওকে, তাহলে আমরা 16 সাল স্টার্ট করতেছি কত দিয়ে? 2,592 টাকা দিয়ে। আর 17 সাল কত দিয়ে? 7,500। এখন আমরা যোগ করব কি স্যার? লিখিত অনাদায়ী পাওনা, রাইট? লিখিত অনাদায়ী পাওনা। ওকে, লিখিত অনাদায়ী পাওনা। লিখিত অনাদায়ী পাওনা কত স্যার? এখানে 6,000 আর এখানে কত? প্লিজ কথা না, এখানে কি আছে? নাই, তাহলে না থাকলে নাই। ওকে, এরপরে আমরা যোগ করব কি? যোগ করব স্যার? অলিখিত অনাদায়ী পাওনা। অলিখিত অনাদায়ী পাওনা। অলিখিত অনাদায়ী পাওনা কয় টাকা স্যার? 16 সালে 10,500, রাইট? 10,500। আর 17 সালে কত? 5,400। এবার আমরা যোগ করে ফেলি। আচ্ছা, 16 সালেরটা আমরা ফার্স্টে কমপ্লিট করি। হ্যাঁ, তাহলে 17 সাল ইজি হয়ে যাবে। 2,592 প্লাস 6,000 প্লাস 10,500 ইকুয়াল 19,092। কত হয়? 19,092। তার মানে আমাদের ফান্ডে বর্তমানে কত আছে? 19,092 টাকা আছে।
এই না, সরি 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 সরি, আই এম সো সরি। আচ্ছা, এটার মোট যোগফল কত? 19,092। আরে ভাই, ম্যান ইজ মর্টাল, এই সরি ম্যান ইজ, এই মানুষ মাত্রই ভুলের ইংলিশ। স্যার টু আর ইজ হিউম্যান। হ্যাঁ, টু আর ইজ হিউম্যান। কি টি ও ই এ আর আই এস এইচ ইউ। হয়েছে ভাই, বাদ অ্যাকাউন্টিং করে, ইংলিশ পড়া দরকার নেই। ও আচ্ছা, আমি বলছিলাম। আচ্ছা, তো মাইনাস করবো কি? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আচ্ছা, 16 সালের পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি মানে এই যে প্রারম্ভিক কত স্যার? 12,000। এই যে 12,000, ওকে। তাহলে এখানে কত হবে? 7,092। কত স্যার? 7,092। এই 7,092, ওকে, এই 7,092 হলো 16 সালের চার্জযোগ্য অনাদায়ী পাওনা। বুঝছি আমরা? ওকে ফাইন। এবার আসো আমরা 17 সালে চলে যাই। তো 17 সালের তিনটাকে আমরা যোগ করব এখন। 7,500 যোগ 5,400 ইকুয়াল, তাহলে কত হয়? 12,900। এখন আমরা মাইনাস করব কাকে স্যার? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিকে। যেমন দেখো 16 সালে কিন্তু পুরাতন ছিল, বাট 17 সালে দেয়া নেই, আছে। তাহলে 16 সালের যেটা নতুন, ওইটাই 17 সালে গিয়ে কি হয়ে যাবে? পুরাতন হয়ে যাবে। তাহলে 16 সালের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা জানি নাকি জানি না? কত? 2,592। এটাই এখানে চলে আসবে, 2,592, ওকে। আচ্ছা, তাহলে আমরা যদি এখন এটাকে মাইনাস করি, 12,900 মাইনাস 2,592, তাহলে হচ্ছে 10,308। ইয়েস স্যার। ও শেষ শেষ। এই যে 7,092 টাকা, এটা হলো কি স্যার? 16 সালের অনাদায়ী পাওনা খরচ, আর এটা 17 সালের অনাদায়ী পাওনা খরচ। তাহলে আমাদেরকে কি বলছে? অনাদায়ী পাওনার পরিমাণ নির্ণয় করো। তাহলে এইগুলাই হলো অনাদায়ী পাওনা। আমরা এখানে লিখব অনাদায়ী পাওনার পরিমাণ, অনাদায়ী পাওনার পরিমাণ। স্যার বুঝতে পারলা সবাই? ওকে, এখন বলো তো আমাদের কারো কি কোনো প্রবলেম হয়েছে বুঝতে? নো। এখন বলো, এখানে কোনো কিছু তোমার কাছে অ্যাম্বিগুইটি মনে হইতেছে? নো। ঝাপসা, আফসা, কনফিউজড, এই টাইপের কিছু আছে না? তাহলে শুধু তুমি যদি করো অঙ্ক, তাহলে তুমি কোনো রকম রেজাল্ট করবা, বাট প্রত্যয় কিন্তু টপার্সদের জন্য, ওকে। সো এখানে টপার্স হওয়ার জন্য যা দরকার সবই আমি দিচ্ছি, মানে আমরা দিচ্ছি আর কি, ওকে। তোমাকে নিতে হবে এই আর কি, ঠিক আছে? আচ্ছা ভাই, চাইতেছি, ওকে, বাই 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 বাই। তো স্যার, আমরা কিভাবে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করতে হয় সেটা শিখেছি, রাইট? তো আমাদের এই অধ্যায়ের করণীয়গুলো মূলত 3 ধরনের, ওকে, বা করণীয় মূলত 3টা। এক হলো তোমার হিসাবকালের অনাদায়ী খরচের পরিমাণ কত, বা অবলোপনকৃত কুলীনের পরিমাণ কত সেটা নির্ণয় করা। তো অলরেডি আমরা সেটা নির্ণয় করে ফেলেছি। দেন দ্বিতীয় যে করণীয়টা থাকবে সেটা হলো তোমাকে হিসাবকালের জন্য জাবেদা করতে বলবে। কি করতে বলবে? জাবেদা। তুমি জাবেদা করবে, ওকে। যে হিসাবকালের ম্যাথ করতেছো ওই হিসাবকালের জন্য জাবেদা করবে। এন্ড দেন 3 নম্বরে যেটা করতে বলবে সেটা হলো তোমাকে খতিয়ান করতে হবে। তো আমরা এখানে যারা সিন্টারের, আমরা তো সবাই 9 10 এর খতিয়ান শিখেছি, তাই না? আমাদের যদি জাবেদা জানা থাকে, খতিয়ান তো অনেক ইজি, তাই না বলো? তো এখন আমরা ফোকাস করব কোথায়? জাবেদায়। এখন তোমরা বলো তো স্যার, জাবেদা আমরা কার জাবেদা করি? লেনদেনের, রাইট? বেসিক্যালি আমরা কার জাবেদা করি? লেনদেনের জাবেদা করি, তাই না? তো আমরা এই অধ্যায়ে যখন জাবেদা করব, তখন মানে কিছু সিলেক্টেড লেনদেন যেগুলো বারবার আসে, এর বাইরে সাধারণত তুমি পাবা না, ওকে। তো ওই সিলেক্টেড লেনদেনগুলো নিয়ে আমরা একটু কথা বলি, হ্যাঁ। ফার্স্ট অফ অল যেটার জন্য আমাদেরকে জাবেদা করতে হয় সেটা হলো ধারে বিক্রয়ের জাবেদা। কি স্যার? ধারে বিক্রয়ের জাবেদা, ওকে। দেখো আমাদের এই অধ্যায়টার নাম হচ্ছে কি? প্রাপ্য হিসাব বা দেনাদার। তো দেনাদার বা প্রাপ্য হিসাব তৈরি হয়, সৃষ্টি হয়, উৎপত্তি হয় কোত্থেকে? ধারে বিক্রয় থেকে, তাই না? তো আমরা ফার্স্ট যে জাবেদাটা করি এই অধ্যায়ের সেটা হলো ধারে পণ্য বিক্রয়ের জন্য জাবেদা। কার জন্য জাবেদা? ধারে পণ্য বিক্রয়ের জন্য জাবেদা। তো স্যার আমরা যদি ধারে পণ্য বিক্রি করি, আচ্ছা ধারে করি, নগদে করি, চেকে করি, বিলে করি, নোটে করি, যেভাবে আমরা বিক্রি করি না কেন,
পণ্য বিক্রি করলে বিক্রয় হিসাব ক্রেডিট হয়, এটা তো আমরা জানি, রাইট? বিক্রি করলে কি হয়? বিক্রয় হিসাব পণ্য বিক্রয় করলে কি হয়? বিক্রয় বিক্রয় হিসাব হিসাব ক্রেডিট, তো বিক্রয় হিসাব ক্রেডিট। এখন যদি আমরা বিক্রয়টা ধারে করি তাহলে তো আর টাকা পাবো না বা ব্যাংকে টাকা বাড়বে না, কি হবে? দেনাদার সৃষ্টি হবে। কি হবে? দেনাদার সৃষ্টি হবে বা দেনাদার বেড়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা কি লিখতেছি? দেনাদার হিসাব ডেবিট অথবা প্রাপ্য হিসাব ডেবিট। ওই যাদের কাছে আমরা টাকা পাবো, যারা আমাদের প্রাপ্য হিসাব, তাদেরকেই আমরা দেনাদার বলি, রাইট? কেউ দেনাদার হিসাব ডেবিট লিখতে পারো, আবার কেউ প্রাপ্য হিসাব ডেবিট লিখতে পারো, বোথ আর সেম, একই কথা। বুঝলাম? তাহলে এই অধ্যায়ের প্রথম জাবেদাটা হবে কার জন্য বলো তো? ধারে পণ্য বিক্রয়ের জন্য। ধারে পণ্য বিক্রি করলে আমরা কি জাবেদা লিখবো বলো তো? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। অনেক সহজ একটা জাবেদা, সেই 9 থেকে পড়ে এসে। এর পরের আমরা যে জাবেদাটা দিব সেটা হলো, আমরা ধারে বিক্রি করেছিলাম, বাট কোনো কারণে যদি সেই ধারে বিক্রয়কৃত পণ্যটা ফেরত আসে। ধারে বিক্রি করেছিলাম, এখন পণ্যটা ফেরত আসে, এই ধারে বিক্রয় ফেরতের জন্য আমরা দ্বিতীয় জাবেদাটা দিব। ওকে? আচ্ছা, যখন আমরা বিক্রি করি, বিক্রয় কি হয়? ক্রেডিট। আর যেহেতু বিক্রয় ফেরত কি? বিক্রয়ের উল্টা, দ্যাটস ওয়াই বিক্রয় ফেরত কি হয়ে যাবে? ডেবিট। ধারে বিক্রি করলে দেনাদার বেড়ে যায়, আর বিক্রয় ফেরত হলে কি হবে? দেনাদার কমে যাবে, রাইট? তাহলে বিক্রয়ের ক্ষেত্রে আমি যে জাবেদা দিয়েছি, বিক্রয় ফেরতের ক্ষেত্রে ঠিক তার উল্টা জাবেদা দিব। বিক্রয়ের ক্ষেত্রে আমরা দেনাদারকে বাড়িয়েছিলাম, দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট করেছিলাম, এখন আমরা দেনাদার বা প্রাপ্য হিসাবকে কি করব? ক্রেডিট। এবং বিক্রয়ের সময় আয় বেড়ে যায়, তাই বিক্রয় ক্রেডিট হয়েছিল, আর বিক্রয় ফেরতের ক্ষেত্রে আয় কমে যাবে, তাই বিক্রয় ফেরত কি হয়ে যাবে? ডেবিট। সহজ কথা, বিক্রয় ফেরতের জাবেদা হলো বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ক্রেডিট। আমরা কি বুঝতে পেরেছি? ওকে? আচ্ছা, এবার আসো, আমরা এখানে অনাদায়ী পাওনা সম্পর্কিত কিছু জাবেদা দেখতেছি। তো আমরা যখন জাবেদা করব, জাবেদা করার সময় আমরা প্রশ্নে যদি সার্চ করি, আমরা দেখব প্রশ্নের মধ্যে 2 রকমের অনাদায়ী পাওনা দেয়া আছে। কয় রকমের? অলরেডি এটা আমরা জানি, তাই না? অনাদায়ী পাওনা খরচ বের করার সময় আমরা এটা জেনেছি যে অনাদায়ী পাওনা বা কুড়ি কয় ভাবে দেয়া থাকতে পারে? 2 ভাবে দেয়া থাকতে পারে। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে? অনাদায়ী পাওনা বা কুড়ি কয় রকম থাকে? 2 রকম থাকে। একটা হলো কি? অবলোপনকৃত, চেরস্কৃত, ধার্যকৃত বা লিখিত বা পুরাতন। এই লিখিত অনাদায়ী পাওনা, অবলোপনকৃত অনাদায়ী পাওনা, চেরস্কৃত অনাদায়ী পাওনা, ধার্যকৃত অনাদায়ী পাওনা, পুরাতন অনাদায়ী পাওনা, এইসব একই কথা। আরেকটা হলো কি? লিখিতব্য অথবা অবলোপনযোগ্য অনাদায়ী পাওনা বা লিখিতব্য কুড়ি বা লিখিতব্য কুড়ি বা অবলোপনযোগ্য কুড়ি বা নতুন কুড়ি বা নতুন অনাদায়ী পাওনা। ওকে? তাহলে পুরাতন অনাদায়ী পাওনাটাকে আমরা কি বলতে পারি? অবলোপনকৃত অনাদায়ী পাওনা বা অবলোপনযোগ্য অনাদায়ী পাওনা বা নতুন পুরাতন অনাদায়ী পাওনা। ওকে? অবলোপনকৃত অথবা ধার্যকৃত অথবা লিখিত অথবা পুরাতন, এই সবগুলো কথা কি সেম। আর নতুনের ক্ষেত্রে আমরা কি বলি? লিখিতব্য অথবা অবলোপনযোগ্য অথবা নতুন অনাদায়ী পাওনা। ওকে? তো এরকম অনাদায়ী পাওনা কয় রকম থাকে? 2 রকম। অলরেডি যেটা লেখা হয়ে গেছে, সেটা উত্তর হয়ে গেছে, সেটা কি? লিখিত অনাদায়ী পাওনা বা অবলোপনকৃত অনাদায়ী পাওনা বা পুরাতন অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা হয়েছে, বাট এখন আমরা আমাদের হিসাবের বইতে লিখি নাই, লেখা উচিত, লিখতে হবে। এটা হলো অলিখিত অনাদায়ী পাওনা বা লিখিতব্য অনাদায়ী পাওনা বা অবলোপনযোগ্য অনাদায়ী পাওনা বা নতুন অনাদায়ী পাওনা। ওকে? তো মজার বিষয় হলো, পুরাতন অনাদায়ী পাওনার জাবেদা যা, নতুন অনাদায়ী পাওনার জাবেদা কি তাই। দুটোটার জাবেদা একদম 100% সেম। ধরো বললো লিখিত অনাদায়ী পাওনা 5000 টাকা, তুমি যে জাবেদা দিবা লিখিতব্য বা অবলোপনযোগ্য বা নতুন অনাদায়ী পাওনা 2000 টাকা, তুমি সেম জাবেদাটাই দিবে। ওকে? তাহলে আমরা যখন জাবেদা করব অনাদায়ী পাওনার জাবেদা, কয় ধরনের জাবেদা হবে?
একটা হলো পুরাতন অনাদায়ী পাওনার জন্য, আর একটা হলো নতুন অনাদায়ী পাওনার জন্য। ওকে, আমরা কিন্তু সবাই জানি 9-10 যখন ছিলাম অনাদায়ী পাওনার জন্য আমরা কি লিখতাম, এটা একটা ব্যয়, সো অনাদায়ী পাওনা ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এখন বড় হয়েছি, এখন আমরা ফান্ড ম্যানেজ করি, উই হ্যাভ আ ফান্ড, নাম কি অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখন কিন্তু অনাদায়ী পাওনা হলে অনাদায়ী পাওনা ডেবিট লেখা যাবে না। অনাদায়ী পাওনা ডেবিট না লিখে আমরা ওই যে আমাদের ফান্ড, ওই ফান্ড থেকে টাকা পাঠাবো, সো অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাবকে ডেবিট করব। আর দেনাদার ক্রেডিট আগেও হতো, এখনো দেনাদার ক্রেডিটই হয়। ওকে, তাহলে আমি একটু তোমাদেরকে বলি পুরাতন অনাদায়ী পাওনা বা অবলম্বনকৃত অনাদায়ী পাওনার জাবেদা কি স্যার? জাবেদাটা অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনার জন্য কি হচ্ছে, আমাদের দেনাদার কমে যাচ্ছে, সো প্রাপ্য হিসাব ক্রেডিট। আর আমাদের ওই যে সঞ্চিতি ফান্ড রাখা হয়েছিল, ওই ফান্ড কমে যাচ্ছে, সো অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট। আমি আবারও বলতেছি, অনাদায়ী পাওনা ধার্য করলে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট লিখলে অঙ্কটা কাটা যাবে। কি লিখতে হবে? অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, কেন আমি ফান্ড থেকে টাকা কমিয়ে দিচ্ছি। আর প্রাপ্য হিসাব কি হবে? ক্রেডিট হবে। এটা কার জন্য? পুরাতন অনাদায়ী পাওনার জন্য। আচ্ছা, নতুন অনাদায়ী পাওনা বা অবলম্বনযোগ্য অনাদায়ী পাওনার জন্য 100% সেম জাবেদাই হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট। বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা তাহলে আমি জাস্ট মুখে মুখে বলি যে পুরাতন অনাদায়ী পাওনার পরিমাণ 5000 টাকা, তুমি কি জাবেদা বলবো? অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট 5000, প্রাপ্য হিসাব ক্রেডিট 5000। যদি বলেন নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ 2000 টাকা, তুমি কি জাবেদা করবে? সেম অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট 2000, প্রাপ্য হিসাব ক্রেডিট 2000। বুঝতে পেরেছো? দুটোটার জাবেদা কি হচ্ছে? সেম হচ্ছে। ওকে, আচ্ছা এবার দেখো 5 নাম্বার যে জাবেদাটা, হ্যাঁ এটা একটু এক্সেপশনাল। কোন দেনাদারের কাছ থেকে আমি টাকা আদায় করতে পারবো না নিশ্চিত হয়ে গেলাম, সেই দেনাদারটাকে কি নামে ডাকা হবে? ঋণী, তাই না? এবং এটাকে আমি লিখেও ফেললাম, এটাকে কি বলা হবে? অবলম্বনকৃত ঋণ বা ধার্যকৃত ঋণ বা লিখিত ঋণ। ধরো একজন লোক একটু সন্ত্রাস টাইপের ছেঁচড়াও, আমাদের ধরো আমরা 50,000 টাকা পাই, 1-2 বছর ধরে ঘুরাচ্ছে, দেই না, বুঝলাম যে না এর থেকে আর এটা আদায় করা সম্ভব না, তা আমরা এটাকে কুড়ি হিসেবে লিখে ফেললাম, হিসাবেও দেখিয়ে ফেললাম। আয় বিবরণী তো আমি কি করলাম, আয় থেকে বাদ দিয়ে দিলাম ব্যয় হিসেবে। তার মানে আমি এই 50,000 টাকাকে কুড়ি হিসেবে হিসাবভুক্ত করেছি, রাইট? তো এটা হিসাবভুক্ত করার ধরো কিছুদিন পর কোনো একভাবে হয়তো লোক আল্লাহ এর মানে হেদায়েত দিচ্ছে, উনি 50,000 টাকা নিয়ে এসে আমাদেরকে বলতেছে ভাই নেন, আমার মাফ টাফ করে দেন, আপনাদের টাকাটা আপনারা নেন। তখন আমরা অনেক সারপ্রাইজড হয়ে যাবো না? আচ্ছা এটাও কিন্তু রিয়েল লাইফে হয় যে আমি কোনো একজনকে পুরিন হিসেবে অবলম্বন করে ফেলছি, হিসাবভুক্ত করে ফেলছি, এরপরে গিয়ে সে আসছে টাকাটা ফেরত দিতে। তাহলে পুরিন হিসাবভুক্ত করার পরে যদি আমরা ওই পুরিনের টাকাটা ফেরত পাই তাহলে কি হবে? দেখো প্রথম কথা হলো আমি টাকা পেয়েছি, আমি যদি টাকা পাই তাহলে নগদান হিসাব কি হবে? ডেবিট হবে। যার কাছ থেকে পেয়েছি সে কি দেনাদার, সো দেনাদার কি হবে? ক্রেডিট হবে। টাকা পাওয়ার জন্য নগদান ডেবিট, দেনাদার ক্রেডিট, ঠিক আছে না? কিন্তু এই যে টাকাটা আমি পেলাম, এই টাকাটা পেলাম কোন টাকা? অবলম্বনকৃত অনাদায়ী পাওনার টাকা। তাহলে আমি যখন অনাদায়ী পাওনাটাকে অবলম্বন করেছিলাম তখন আমি একটা জাবেদা দিয়েছিলাম, সেটা কি বলতো? অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। এখন কি আর ওই জাবেদাটা থাকা উচিত না? তাহলে এখন আমি কি করব? ওই জাবেদাটাকে উল্টা করে দেব। অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট করেছিলাম, এখন আমরা কি করব? অনাদায়ী পাওনা সঞ্চিতিকে ক্রেডিট করে দেব। আর প্রাপ্য হিসাবকে ক্রেডিট করেছিলাম, প্রাপ্য হিসাবকে কি করব? ডেবিট করে দেব। বুঝছো? তাহলে আমরা যখন ওই 50,000 টাকার দেনাদারকে অনাদায়ী পাওনা বলেছিলাম তখন আমরা কি লিখেছিলাম? অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। যেহেতু এখন সে আমাকে টাকাটা দিয়ে দিচ্ছে, অর্থাৎ অবলম্বনকৃত অনাদায়ী পাওনার কাছ থেকে আমি টাকাটা আদায় করতেছি, সো আমি ওই যে অবলম্বন করার যে জাবেদা দিয়েছিলাম আমি আগে ওই ভুলটাকে শুধরাবো, এর জন্য ওই জাবেদাটাকে আমি আবার উল্টা করে লিখবো। অনাদায়ী পাওনা সঞ্চিতি আমি ডেবিট করেছিলাম, এখন কি করব? ক্রেডিট।
আবার দেনাদার ক্রেডিট করেছিলাম, এখন দেনাদার কি করব? ডেবিট করব। আচ্ছা আমি দেনাদার তখন কমিয়েছিলাম, ক্রেডিট করেছিলাম, এখন আবার আমি দেনাদার ডেবিট করলাম, তার মানে কি বাড়িয়ে দিলাম। আমি অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট করেছিলাম অর্থাৎ কমিয়েছিলাম, এখন আবার অনাদায়ী পাওনা সঞ্চিতি আমি ক্রেডিট করে দিলাম, তার মানে কি বাড়িয়ে দিলাম। বুঝতেছ আমার কথা? তাহলে আমরা দেনাদারকে যখন অনাদায়ী পাওনায় রূপান্তর করি, আমরা যখন অনাদায়ী পাওনা ধার্য করি, লিপিবদ্ধ করি, তখন আমরা কি করি? আমাদের ফান্ড থেকে টাকা কমাই, তাই না? ওই দেনাদারই যদি আবার আমাকে টাকাটা দিয়ে দেয়, তাহলে আমি এখন কি করব? ফান্ডটাকে বাড়িয়ে দিব। কারণ অনাদায়ী পাওনা তো হইলো না, হইলো আমি লিখছি অনাদায়ী পাওনা, কিন্তু এটা কি এখন আর অনাদায়ী পাওনা আছে? না। নাই। এই কারণে অনাদায়ী পাওনার কারণে আমি ফান্ড কমিয়েছিলাম, যেহেতু এখন অনাদায়ী পাওনার টাকাটা আদায় হয়েছে, তো আমি আবার ফান্ডটাকে কি করব? বাড়িয়ে দিব। আবার অনাদায়ী পাওনা নামের কারণে আমি দেনাদার কমিয়েছিলাম, ক্রেডিট করেছিলাম, এখন আমি কি করব? দেনাদারকে বাড়িয়ে দেব, ডেবিট করে দেব। বুঝছো নাকি বুঝো নাই? সবাইকে বুঝতে পেরেছো? Good. তাহলে অবলম্বনকৃত কুড়ির বা অনাদায়ী পাওনা যদি আদায় হয়, আমার প্রথম কথা হলো এটা তো আমি অবলম্বন করেছিলাম, তো অবলম্বন করার জন্য যে জাবেদাটা দিয়েছিলাম, আমরা ওই জাবেদার একটা উল্টা জাবেদা দিব ভুল সংশোধন করার জন্য। ওকে, দেনাদারকে ডেবিট করলাম, অনাদায়ী পাওনা সঞ্চয় থেকে ক্রেডিট করলাম। এই জাবেদাটা দেওয়ার উদ্দেশ্য কি? আমার ভুলটাকে শুধরানো। এইবার আমি জাবেদা দিব টাকা পাওয়ার জাবেদা। আমি টাকা পেয়েছি, সো নগদান হিসাব কি হবে? ডেবিট। কার কাছ থেকে পেয়েছি? দেনাদারের কাছ থেকে, সো দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ক্রেডিট। বুঝছো? তাহলে দেখো আমরা যখন জাবেদা করব, তাহলে বিক্রয় সংক্রান্ত কয়টা আছে? দুইটা। এক হলো কি বিক্রয়, দুই হলো কি এক হলো ধারে বিক্রয়, দুই ধারে বিক্রয় ফেরত। ওকে, এন্ড দেন আমরা জাবেদা করব কি? অনাদায়ী পাওনা সংক্রান্ত। কি সংক্রান্ত? অনাদায়ী পাওনা সংক্রান্ত জাবেদা কয়টা? তিনটা। এক, পুরাতন অনাদায়ী পাওনা বা অবলম্বনকৃত অনাদায়ী পাওনা। দুই, নতুন অনাদায়ী পাওনা বা অবলম্বন যোগ্য অনাদায়ী পাওনা। তিন, অবলম্বনকৃত অনাদায়ী পাওনা বা লিখিত অনাদায়ী পাওনা যদি আদায় হয়। বুঝছো? আর লিখিত অনাদায়ী পাওনা আদায় হলে আমরা কয়টা জাবেদা দিব? প্রথমে ভুল সংশোধনের জাবেদা দিব, যেমন অনাদায়ী পাওনা বলেছিলাম, ওটাকে সংশোধনের জন্য একটা উল্টা জাবেদা দিব, এন্ড দেন আমি টাকা আদায়ের জাবেদা দিব। ওকে, আমরা কয়টা জাবেদা শিখলাম? আবার বলো। এক, ধারে পণ্য বিক্রয়ের জাবেদা। দুই, ধারে বিক্রয় ফেরতের জাবেদা। তিন, পুরাতন অনাদায়ী পাওনার জাবেদা। চার, নতুন অনাদায়ী পাওনার জাবেদা। পাঁচ, অবলম্বনকৃত অনাদায়ী পাওনা আদায়ের জাবেদা। ওকে, এন্ড দেন লাস্ট ওয়ান, আমরা এই যে লাস্ট আরেকটা জাবেদা শিখবো, এটা হলো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জাবেদা। কার জাবেদা? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জাবেদা। স্যার তোমরা যদি বই খুলো দেখবা কি মানে টিচার মানে 50টা জাবেদা দিয়ে রাখছে খুদাই। আচ্ছা স্যার আমাদের ক্লাসে বলছে কি ওই 50টা জাবেদা যদি করো তাহলে জীবনে জাবেদা শিখা লাগবে না, মুখস্থ অটোমেটিক হয়ে যাবে। ওই 50টা জাবেদা শিখতে 50 বছর লাগবে, এর জন্য আমার মনে হয় এই এক বছরের মধ্যে এত প্যারা নেওয়ার কিছু নাই, ইররিলেভেন্ট জিনিসপত্র। ওকে, আমি তো তোমাদের বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেন আমি আমার স্লাইড তৈরি করি। তা আমি যেটা দেখছি যে তোমাদের বোর্ডে বা কলেজের পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে, জাস্ট ওই জিনিসটুকুকে আমি কভার করি। বিষয়টা এমন না যে আমার এটা একদম 100%, বাট এটা হলো একদম জিস্ট। দুধ খেলে যা হয়, মাখন খেলে কি তাই হয়, ঘি খেলে তাই হয়, তাই না? এখন আমি 1 কেজি দুধ না খেয়ে যদি আমি 1 বাটি ঘি খাই, তাহলে আমার এই দুধের পুষ্টি কি হয়ে যাবে? পূরণ হয়ে যাবে, তাই না? তুমি তো আর থিসিস করতেছো না, পিএইচডিও করতেছো না যে তোমার 50টা জাবেদা নিয়ে অ্যানালিসিস করতে হবে। তোমার জন্য যতটুকু নেসেসারি ততটুকু কভার করতেছি। ওকে, বরং চাও তোমরা কি হয় এলোমেলো হয়ে যাও। আরে ভাই তোমার শুধু অ্যাকাউন্টিং নাকি? না, ফিনান্স আছে। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফিনান্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, মার্কেটিং ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, আইসিটি, হ্যাঁ, আবার কৃষি আছে, কারো গার্হস্থ্য আছে, না এগুলা না, হ্যাঁ, এখন কারো আবার ইকোনমিক্স আছে, কারো ভূগোল আছে, হ্যাঁ, কারো অর্থনীতি আছে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। তো তোমার কি ভাই এটা কি মানে হার্ড ডিস্ক না মাথা? বুঝাই এত প্যারা দেওয়া। ওকে ফাইন, আমি যেটা বলতেছি, আমি যা বলতেছি এটাকে তুমি যদি শুনো দেখবে তুমি সব ম্যাথ সলভ করে ফেলতেছো। ওকে,
তো যাই হোক, আমরা লাস্ট যে জাবেদাটা আমি আলোচনা করতেছি এটা হলো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি জাবেদা। কার জাবেদা? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জাবেদা। আচ্ছা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মানে কি? বছর শেষে আমাদের সঞ্চিতি ফান্ডে যে টাকাটা ব্যালেন্স সিডি হিসেবে রাখতে হবে, সেই টাকাটাকে আমরা কি বলি স্যার? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ওকে, তো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য আমরা কি করব? সঞ্চিতি ফান্ডকে বাড়াবো। কি করব? সঞ্চিতি ফান্ডকে বাড়াবো, তাই না? দ্যাটস ওয়াই অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব কি হবে? ক্রেডিট। আর সঞ্চিতি ফান্ডে টাকা বাড়াইতে হইলে অবশ্যই আমাকে কি করতে হবে জানো? অনাদায়ী পাওনা নামক খরচটাকেও বাড়াইতে হবে। সো অনাদায়ী পাওনা হিসাবটা কি হয়ে যাবে? অনাদায়ী পাওনা সঞ্চিতি বা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করা হলে আমরা অনাদায়ী পাওনা নামক ব্যয়টাকে বাড়াবো, সো অনাদায়ী পাওনা হিসাব ডেবিট হবে। আর আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি নামক ফান্ডটাকে বাড়িয়ে দিব, সো অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব কি হবে? ক্রেডিট। আচ্ছা, এখন তোমাকে বললো যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে 5,000 টাকা। কত টাকা? 5,000 টাকা। তাহলে তুমি কি লিখবে? অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট লিখছো না? এবার এখানে কি লিখবা? 5,000, আর এখানে কি লিখবা? 5,000। তাহলে কিন্তু অঙ্কটা কাটা যাবে। অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে কত? 5,000। এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5,000, এটার জন্য জাবেদা ঠিক আছে, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট, কিন্তু টাকাটা ঠিক নাই। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যা, সেই টাকাটা এখানে বসানো যাবে না। এখানে কি বসাতে হবে? এখানে ওই যে আমরা প্রসেস করেছিলাম, চার্জযোগ্য কুরিন বের করেছিলাম, তাই না? এখানে আমরা কি করব? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটার সাথে যোগ করব কি? পুরাতন অনাদায়ী পাওনা। এটার সাথে যোগ করব কি? নতুন অনাদায়ী পাওনা। এবং এই যোগফল থেকে মাইনাস করব কাকে? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এইভাবে আমাদেরকে কি করতে হবে? এই 5,000 টাকাকে প্রসেস করতে হবে। এই নতুন সঞ্চিতির সাথে যোগ করব কি? পুরাতন অনাদায়ী পাওনা। আবার যোগ করব কি? নতুন অনাদায়ী পাওনা। দেন বাদ দিব কি? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এরপরে আমি যে টাকাটা পাবো, এই 5,000 টাকা না বসিয়ে আমি এই টাকাটা এখানে আর এইখানে বসাবো। বুঝছি নাকি বুঝে না? তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করো যদি বলে, জাবেদা তো তুমি নাচতে নাচতে দিয়ে দিবা। অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। কিন্তু টাকাটা নাচতে নাচতে বসাবা নাকি এটাকে প্রসেস করবা? প্রসেস করবা। নতুন সঞ্চিতির টাকাটা বসানো যাবে না, এই টাকাটাকে কি করতে হবে? প্রসেস করতে হবে। 5,000 বসানো যাবে না। 5,000 এর সাথে পুরাতন অনাদায়ী পাওনা যোগ করতে হবে, নতুন অনাদায়ী পাওনাও যোগ করতে হবে, আর পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিটাকে মাইনাস করতে হবে। এই কাজটুকু করার পর তুমি যে অ্যামাউন্টটা পাবা, ওই অ্যামাউন্টটা তোমাকে দুই জায়গায় বসাতে হবে। বুঝতে পেরেছো স্যার? স্যার, যেটা পাবো ওটার নাম কি? যেটা পাবো আমরা প্রসেস করার পরে ওটার নাম কি হবে? ওটার নাম কিন্তু চার্জযোগ্য কুরিন। আমরা চার্জযোগ্য কুরিন এভাবে বের করছি না? আচ্ছা। তো দেখো, আমরা যখন নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করব, তো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য আমরা কিন্তু দুইটা জাবেদা দিব। কয়টা জাবেদা? তাহলে প্রথম জাবেদাটা কি হবে? অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। এটা একটা সাধারণ জাবেদা। এই জাবেদাটা দেওয়ার পর আমরা একটা সমাপনী জাবেদা দেব। কি দেব? সমাপনী। তো সমাপনী জাবেদা কিন্তু সবার জন্য দেয়া হয় না। সমাপনী জাবেদা দেয়া হয় শুধুমাত্র আয়ের জন্য, ব্যয়ের জন্য। ওকে, কার জন্য স্যার? আয়ের জন্য, ব্যয়ের জন্য, মুনাফার জন্য, ক্ষতির জন্য, আর উত্তোলনের জন্য। তো আমরা এখানে দেখতেছি এই দুইটার মধ্যে অনাদায়ী পাওনাটা কি? ব্যয়। অনাদায়ী পাওনাটা কি? ব্যয়। অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি হলো কি? একটা ফান্ড। এটাকে আমরা দায় বলতে পারি, কি বলতে পারি? অথবা বিপরীত সম্পদ বলতে পারি, অথবা এটাকে মালিকানা সত্ত্ব বলতে পারি। হ্যাঁ, তো যাই হোক, এটা তো ব্যয় না। অনাদায়ী পাওনা সঞ্চিতি কি ব্যয়? বলো না। তাহলে ব্যয়টা কি? অনাদায়ী পাওনা। যেহেতু এই জাবেদার অনাদায়ী পাওনাটা ব্যয়, আমরা অনাদায়ী পাওনার জন্য কি করব? একটা সমাপনী জাবেদা দেব। আর সমাপনী জাবেদার নিয়ম কি? যার জন্য সমাপনী জাবেদা তাকে উল্টা দিকে বসাইতে হবে। তো আমরা সমাপনী জাবেদাটা দিচ্ছি কার জন্য? অনাদায়ী পাওনার জন্য। সো অনাদায়ী পাওনা কোথায় চলে যাবে? ক্রেডিট।
কোথায় চলে যাবে? আর আয় বিবরণী কি হবে? ডেবিট হবে। বুঝছি নাকি বুঝি নাই? তাহলে যখন আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরবো, কয়টা জাবেদা দিব? দুইটা। প্রথম জাবেদাটা কি হবে? অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। এই জাবেদাটা দেওয়ার পর আমরা আরো একটা জাবেদা দিব, ওটা হলো সমাপনী জাবেদা। কি জাবেদা? আর সমাপনী জাবেদাটা দিব কার জন্য? অনাদায়ী পাওনার জন্য। কার জন্য? সো অনাদায়ী পাওনা ডেবিট আছে, এটাকে ক্রেডিট বানিয়ে দিব, আয় বিবরণীটাকে ডেবিট বানিয়ে দিব। আর টাকাগুলো বসাবো কি? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যা, সেটা? উত্তর হলো না। যদিও জাবেদাটা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি জাবেদা, কিন্তু টাকা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যা, তা বসানো যাবে না। প্রসেস করতে হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির সাথে পুরাতন অনাদায়ী পাওনা যোগ, নতুন অনাদায়ী পাওনা যোগ, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বিয়োগ। এরপর আমি যেটা পাবো ওই টাকাটা এখানে বসাতে হবে চার জায়গায়। ওকে স্যার, চারো জায়গায় কিন্তু সেম টাকাই বসাতে হবে। বুঝতে পেরেছে? এখানে একটা নোট, এই নোটটাই যে আমি বলেই দিলাম যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ যা হবে তা তো আর এখানে আমি বসে দেবো না। পারবো? পারবো না। আমি এখানে কি করব? ওই দেনাদারের সাথে অলিখিত বিক্রয়, ও সরি 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 আচ্ছা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ৫,০০০ বলে দিল, ২০,০০০ বলে দিল, ভালো। ওকে, ওই টাকা তো আমি বসাচ্ছি না, প্রসেসিং করে বসাচ্ছি। আচ্ছা, যদি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ টাকায় না দিয়ে পার্সেন্টেজে দিয়ে দেয়, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 10% ধরতে হবে। কয় পার্সেন্ট? 10%। তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ কত হবে? 10 টাকা। তো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির যদি পার্সেন্টেজ দিয়ে দেয়, এই পার্সেন্টেজটা ধরতে হয় নেট দেনাদারের উপর। কার উপর? কার উপর? কার উপর? নেট দেনাদারের উপর, রাইট? তাহলে আমরা বুঝতে পারলাম অনাদায়ী পাওনা সঞ্চিতি বা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি টাকাও থাকতে পারে, পার্সেন্টও থাকতে পারে, বাট 90% ম্যাথেই পার্সেন্ট থাকে। তখন এটাকে টাকায় কনভার্ট করতে হয়। তো যে পার্সেন্টটা দিয়ে দিবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির, এই পার্সেন্টটা আমরা অলওয়েজ কার উপরে চার্জ করব? নেট দেনাদারের উপর। তো নেট দেনাদার কিভাবে পাওয়া যায় বলো? যে আমাদের প্রশ্নের যে দেনাদার, ওকে, এই দেনাদারটার সাথে আমরা কি করব? এই যে প্রশ্নের যে দেনাদার, এই দেনাদারের সাথে আমরা অলিখিত বিক্রয়কে কি করব? যোগ করব। আমরা কি করব স্যার? অলিখিত বিক্রয়কে যোগ করব। কেন? কারণ বিক্রয় করলে কি হয়? দেনাদার বাড়ে। সো আমরা দেনাদারের সাথে অলিখিত বিক্রয়টাকে যোগ করব। আবার অলিখিত বিক্রয় ফেরতটাকে আমরা কি করব? বাদ দিব। কেন? কারণ বিক্রয় ফেরতের কারণে দেনাদার কি হয়? কম, তাই না? তাহলে আমরা দেনাদারের সাথে অলিখিত বিক্রয়কে যোগ করব, দেন অলিখিত বিক্রয় ফেরতকে বাদ দিব, রাইট? দেন নতুন অনাদায়ী পাওনাকে কি করব? বাদ দিব। নতুন অনাদায়ী পাওনার কারণে দেনাদার কমে যাবে। ওকে, দেনাদারের সাথে অলিখিত বিক্রয় যোগ, অলিখিত বিক্রয় ফেরত বিয়োগ, এবং নতুন কুড়িটাকেও কি করব? বিয়োগ করব। তাহলে আমরা নেট দেনাদার পেয়ে যাব। এই নেট দেনাদারের উপরে আমরা কি করব? অনাদায়ী পাওনা সঞ্চিতি শতকরা হারটা চার্জ করব। বুঝতে পেরেছি সবাই? সবাই বুঝেছো? আচ্ছা স্যার, এখন এখানে একটা নোট দেয়া আছে। নোটটা হলো, দেখো আমরা যখন জাবেদা করি, আমরা ফার্স্ট জাবেদা দিচ্ছি কার জন্য? ধারে পণ্য বিক্রয়ের জন্য। দ্বিতীয় জাবেদাটা দিচ্ছি কার জন্য? ধারে বিক্রয় ফেরতের জন্য। তৃতীয় জাবেদা পুরাতন অনাদায়ী পাওনার জন্য। চতুর্থ জাবেদা নতুন অনাদায়ী পাওনার জন্য। পঞ্চম জাবেদা অবলোপনকৃত বা লিখিত অনাদায়ী পাওনা আদায়ের জন্য। লাস্ট জাবেদাটা 6 নম্বর জাবেদা দিচ্ছি কার জন্য? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করার জন্য, রাইট? এইগুলা ছাড়াও আমাদের কোয়েশ্চেনের মধ্যে দেনাদার দেয়া থাকতে পারে। কি থাকতে পারে? দেনাদার দেয়া থাকতে পারে। আমরা কিন্তু দেনাদারের জন্য কোনো জাবেদা দিব না। প্রশ্নের মধ্যে দেনাদার দেয়া আছে 2 লাখ, ওইটার জন্য কোনো জাবেদা হবে না। কিন্তু প্রশ্নে বললো পুরাতন অনাদায়ী পাওনা 10,000, এটার জন্য কি হবে? নতুন অনাদায়ী পাওনা 5,000, এটার জন্য কি হবে? জাবেদা হবে। পুরাতন অনাদায়ী পাওনা ধরো 10,000, জাবেদা হবে না। তাহলে কোয়েশ্চেনের মধ্যে যারা আছে এখান থেকে মাত্র 2টা জিনিস জাবেদায় আসবে না, মানে জাবেদা হবে না 2টার জন্য। এক হলো কি? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, 2 হলো দেনাদার।
কোয়েশ্চেনে যে দেনাদার দেয়া থাকে ওই দেনাদারের জন্য আমরা কি করব না, জাবেদা করব না। আর কোয়েশ্চেনের মধ্যে যে অনাদায়ী পাওনার সঞ্চিতি দেয়া থাকবে পুরাতন, ওইটার জন্য আমরা জাবেদা করব না। আর বাকি যারা আছে ধারে বিক্রয় জাবেদা করব, ধারে বিক্রয় ফেরত জাবেদা করব, পুরাতন কুড়ির সঞ্চিতি জাবেদা করব। ওকে, সরি, পুরাতন কুড়ির জাবেদা করব, নতুন কুড়ির জাবেদা করব, নতুন কুড়ির সঞ্চিতি জাবেদা করব, পুরাতন কুড়ির সঞ্চিতি জাবেদা করব না, দেনাদার জাবেদা করব না। বুঝছো? এই হলো বিষয়। ওকে স্যার, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত।